অফ ইকোনমিক্সের মডিউল এ শিখতেছি, যেখানে আমরা ইকোনমিক্সের একবার ইন্ট্রোডাক্টরি জিনিসগুলা কভার করার চেষ্টা করতেছি। সো আমার প্রথম কোশ্চেন হলো ইকোনমিক্স কি। সো ইকোনমিক্স হলো একটা সোশ্যাল সায়েন্সের পার্ট। এটা একটা সোশ্যাল সায়েন্সের পার্ট, যেখানে আমরা কি করে থাকি, আমার আনলিমিটেড যে আমার ডিমান্ডগুলো আছে, মানুষের ডিমান্ডগুলো আছে, এই ডিমান্ডগুলোকে আমার লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে পূরণ করা যায় ওইটা নিয়ে আমরা আলোচনা করে থাকি, আমরা সলিউশনে আসার চেষ্টা করে থাকি। পুরো বিশ্বে আমার মানুষ কতজন? মোর দেন 700 ক্রোর হইল পুরো বিশ্বে মানুষ, এবং এই মানুষগুলোর ডিমান্ড অনেক বেশি। আমার বেসিক নিড হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই বেসিক নিডের বাইরেও আমাদের অনেক লাক্সারি নিড আছে আমার, ঠিক আছে। সো আমার লাক্সারি নিড কীরকম? আমার একটা বাড়ি থাকলে আমি আরেকটা বাড়ি চাচ্ছি, এবং গর্জিয়াস বাড়ি চাচ্ছি। আমি আমার গাড়ি থাকলে আমি BMW গাড়ি চাচ্ছি, আমি ট্রাভেল করতে চাচ্ছি। সো আমাদের আসলে লিমিট শুধু বেসিক নিডের ভিতরে সীমাবদ্ধ না, বেসিক নিডের বাইরেও কিন্তু আমরা লাইফে অনেক কিছু চাই। সো এই আনলিমিটেড ওয়ান্টগুলা, চাহিদাগুলা, এবং আমার 700 কোটি মানুষের নিডগুলা ফিল আপ করার জন্য কিন্তু আমার রিসোর্স লিমিটেড। রিসোর্স কেন লিমিটেড? আসলে আমার তো কোনো কিছু প্রডিউস করতে গেলে আমার কি লাগে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার দরকার হয়। সো আমার পুরো বিশ্বে ল্যান্ড বলি, লেবার বলি, ক্যাপিটাল বলি, সো এই জিনিসগুলো কিন্তু লিমিটেড। এগুলো কিন্তু চাইলেই আনলিমিটেড করা যায় না। আমাদের রিসোর্সগুলো বাড়তেছে, ইটস ট্রু। যে একটা সময় যে রিসোর্সগুলো ছিল পুরো বিশ্বে, রিসোর্সগুলো বাড়তেছে টেকনোলজির মাধ্যমে। আমার ল্যান্ড না বাড়লেও আমার কি বাড়তেছে? ল্যান্ডের আমার বাকি যে রিসোর্সগুলো, আমার টেকনোলজি ইউজ করে আমি রিসোর্স বাড়াচ্ছি, বাট ওই পরিমাণে বাড়াইতে পারতেছি না যে পরিমাণে বাড়াইলে আমার পুরো বিশ্বের মানুষের আনলিমিটেড যে ডিমান্ডগুলো আছে ওইগুলা ফুলফিল করতে পারবো। ঠিক আছে। সো আমি এই ইকোনমিক্সে আমরা ওই জিনিসগুলো আলোচনা করি যে আমার লিমিটেড রিসোর্স দিয়ে আমি কিভাবে আনলিমিটেড চাহিদাগুলো ফুলফিল করব। সো আনলিমিটেড চাহিদা তো পুরোপুরি ফুলফিল করা সম্ভব হয় না। সো আমরা কি করি? জাস্ট চেষ্টা করি কাভার করার জন্য। পুরোপুরি কাভার হবে না, 100% কাভার হবে না, বাট আমরা এটা নিয়ে আলোচনা করে থাকি আর কি, যে কিভাবে মিট আপ করা যায়। তাইলে আমি দুইটা ব্রাঞ্চ পাইলাম আমার, ঠিক আছে। সো ইকোনমিক্সের আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হলো আমার মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। নাম থেকেই মাইক্রো শব্দটার মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র, রাইট? মাইক্রো মানে হলো ক্ষুদ্র। সো নাম থেকে বোঝা যাচ্ছে আমার মাইক্রো মানে ক্ষুদ্র ইকোনমিক্স, মানে ক্ষুদ্র ইকোনমিক্স না, ঠিক। আমার মাইক্রো ইকোনমিক্সের আলোচনা কি থাকে, ফোকাস কি থাকে? অন ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট। আমরা ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট নিয়ে আলোচনা করি। এখন ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিটের মানে কি? আমরা হাউস হোল্ড নিয়ে আলোচনা করতে পারি, আমি কোনো একটা ফার্ম নিয়ে আলোচনা করতে পারি, মার্কেট নিয়ে আলোচনা করতে পারি। আপনি কিচ্ছু বোঝেন নাই আমি জানি, আমি একটু ডিটেলে বলি। মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে আপনি স্যালারি পান 1 লাখ টাকা। সো এই 1 লাখ টাকা স্যালারি আপনি কোথায় কোথায় খরচ করবেন, আপনার এক্সপেন্ডিচার প্যাটার্ন কীরকম হবে, সেভিংস প্যাটার্ন কীরকম হবে। সো আমার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে হলো মাইক্রো ইকোনমিক্স। আমার কোনো একটা ফার্ম আমার কোনো কিছু প্রডিউস করে, ঠিক আছে। সো এই প্রডিউস যে করে, ধরেন কোনো একটা আমার আমার ধরেন RMG গুলা কি করে থাকে, আমার শার্ট প্রডিউস করে থাকে। ধরেন একটা গার্মেন্টস কোম্পানি শার্ট প্রডিউস করে থাকে। এখন শার্ট প্রডিউস করতে গিয়ে শার্টের যখন সে সেল করবে, তখন তার কি কি জিনিস জানা দরকার হয়? আমার শার্টের সেল প্রাইস কত হবে। তো সেল প্রাইস কত হবে এটা বোঝার জন্য আমাকে কস্ট প্রাইস বের করা লাগে, যে আমার শার্ট তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। সো আমার খরচ পড়ছে 100 টাকা, আমি সেল করবো কত? 150 টাকা, ঠিক আছে। সো সো এই যে আমি কি করতেছি, আমার সেলিং প্রাইস বের করতেছি কোনো একটা ফার্ম তার প্রোডাক্টের। এই আলোচনাটা কোত্থেকে পাই? আমি মাইক্রো ইকোনমিক্স থেকে পাই। ওকে। স্পেসিফিক মার্কেট, আজকে শার্টের মার্কেটের কথা চিন্তা করেন। আমার শার্টের মার্কেটে শার্টের প্রাইস, কোনো একটা ক্যাটাগরির শার্টের প্রাইস আমার 150 টাকা হবে না 200 টাকা হবে, এই জিনিসটা আলোচনা করে আমার এই মাইক্রো ইকোনমিক্স। এই শার্টের প্রাইস 150 হবে না 200 হবে, কিসের উপর ডিপেন্ড করে? আমার ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আমার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। তাহলে ডিমান্ড সাপ্লাইয়ের আলোচনা হলো মাইক্রো ইকোনমিক্স আলোচনার পার্ট। ওকে। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট পেয়ে গেলাম মাইক্রো ইকোনমিক্সে। সো এখানেই শেষ না, পরবর্তী স্লাইডে আমরা আরও ডিটেল আলোচনা করবো। সো আশা করি আপনি একটা আইডিয়া পাইছেন। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট কোনটা? ম্যাক্রো মানে হলো ব্রডার ভিউ পয়েন্ট থেকে, ক্ষুদ্র না, একটু ব্রডার। সো ব্রডার ভিউ পয়েন্ট থেকে আলোচনা করা হয় ম্যাক্রো ইকোনমিক্স। সো আমরা এক্সামিন দ্য ইকোনমি অ্যাজ এ হোল, আমি পুরা ইকোনমিকে অ্যাজ এ হোল আমি আলোচনা করে থাকি ম্যাক্রো ইকোনমিক্সে, লুকিং অ্যাট এগ্রিগেট ভেরিয়েবল লাইক জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, ঠিক আছে। সো আমরা এগুলো নিয়ে আলোচনা করে থাকি, জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করে থাকি ম্যাক্রো ইকোনমিক্সে। সো জিডিপি আমি জানি যে আমার জিডিপি হলো পুরা আমার গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট হলো আমার পুরা ইকোনমিতে কি পরিমাণ জিনিস প্রডিউস হচ্ছে ওইটা আলোচনা করে থাকে জিডিপিতে। ওকে। ইনফ্লেশন কি? আমার পুরা দেশের প্রাইসের যে চেঞ্জটা, আমার পুরা দেশের প্রোডাক্টের প্রাইসের যে চেঞ্জ,
ওই চেঞ্জটা আলোচনা করে থাকে আমার ইনফ্লেশন। আনএমপ্লয়মেন্ট মানে কোনো একটা স্পেসিফিক শুধু ঢাকা শহরের না, পুরো বাংলাদেশের আমার আনএমপ্লয়মেন্ট রেট হলো ধরেন 15%। সো এটা আমার পুরো ব্রডার ভিউপল থেকে আলোচনা করা হয়, ইকোনমি অ্যাজ এ হোল আলোচনা করা হয়। এটা কিন্তু স্পেসিফিক আমি কোনো ইন্ডিভিজুয়ালের ইকোনমি নিয়ে আলোচনা করতেছি না, ইন্ডিভিজুয়ালের কোনো আমার ফার্মের প্রাইস নিয়ে আলোচনা করতেছি না, আমি ইন্ডিভিজুয়াল মার্কেট নিয়ে আলোচনা করতেছি না, আমার পুরো ইকোনমি অ্যাজ এ হোল কিন্তু আমি আলোচনা করতেছি এই ম্যাক্রো ইকোনমিক্সে। তাহলে আমরা একটা প্রাইমারি আইডিয়া পাইলাম যে মাইক্রো ইকোনমিক্স কী নিয়ে আলোচনা করে থাকে আর ম্যাক্রো ইকোনমিক্স কী নিয়ে আলোচনা করে থাকে। সো এখন আমরা চলে যাচ্ছি ইন ডিটেলে। সো আমরা একটু ডিফারেন্সগুলো দেখি, তাহলে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের ভিতরে ডিফারেন্সটা কি। সো আমরা অলরেডি শিখে ফেলছি, রাইট। সো আমার স্কোপ কি, আমার মাইক্রো ইকোনমিক্সের স্কোপ কি, আমার ইন্ডিভিজুয়াল নিয়ে আমি কথা বলি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্ট নিয়ে কথা বলি, এটা ব্যক্তি হতে পারে, কোনো ফার্ম হতে পারে, কোনো মার্কেট হতে পারে। আর ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে ইকোনমি অ্যাজ এ হোল, পুরো ইকোনমিক সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। আমি যদি বাংলাদেশ ইকোনমি আলোচনা করি তাহলে আমি পুরো বাংলাদেশি ইকোনমির নিয়ে আলোচনা করতেছি। লেভেল অফ অ্যানালাইসিস এখানে আমি কি করে থাকি, হাউস হোল্ড এবং ফার্মের আমি স্পেসিফিক ইকোনমিক ইউনিটগুলো নিয়ে কথা বলে থাকি। আর এখানে আমি জিডিপি, ইনফ্লেশন, ন্যাশনাল ইনকাম নিয়ে কথা বলে থাকি। এখানে কনসার্ন হলো আমি কি স্টাডি দ্য ইন্ডিভিজুয়াল কনজিউমার বিহেভিয়ার এবং ফার্ম ডিসিশন মেকিং নিয়ে আমি কনসার্ন। আমি ইন্ডিভিজুয়াল কনজিউমারের বিহেভিয়ার কীরকম হবে এটা নিয়ে আমি কনসার্ন। আমি এখানে ফার্ম ডিসিশন মেকিং নিয়ে কনসার্ন, যে আমার কোনো একটা প্রোডাক্টের সেলিং প্রাইস কত ধরবো আমি। আর এখানে কনসার্ন হলো আমার ওভারঅল ইকোনমি নিয়ে কনসার্ন, আমার ওভারঅল ইকোনমি গ্রোথ কেমন হবে, জিডিপি কেমন হবে, স্টেবিলিটি থাকবে কিনা, এমপ্লয়মেন্ট লেভেল কেমন হবে, ওগুলো নিয়ে আলোচনা করা হয় ম্যাক্রো ইকোনমিক্সে। আমার কি টপিকগুলো কী কী, এখানে সাপ্লাই ডিমান্ড নিয়ে আলোচনা করে থাকি, প্রাইস নিয়ে আলোচনা করি, ঠিক আছে, মার্কেট ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করে থাকি। আর এখানে আমি কী নিয়ে আলোচনা করে থাকি, আমার ইকোনমিক গ্রোথ নিয়ে আলোচনা করে থাকি, আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করে থাকি, ইনফ্লেশন, মনিটারি পলিসি নিয়ে আলোচনা করে থাকি। ওকে, সো এই জিনিসগুলো আমরা এখানে ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে থাকি। সো আমার এই আলোচনা এখানেই শেষ না, আমরা এখানে কিছু ফিচার দেখব, ফিচার অফ মাইক্রো ইকোনমিক্স এবং ফিচার অফ ম্যাক্রো ইকোনমিক্স। সো মাইক্রো ইকোনমিক্সের ফিচারগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি, ফোকাস অন ইন্ডিভিজুয়াল ইউনিট। এখন এই ইন্ডিভিজুয়াল ইউনিটটা হতে পারে ব্যক্তি অথবা ফার্ম অথবা মার্কেট, কোনো কনজিউমার হতে পারে, প্রোডাক্ট হতে পারে, মার্কেট হতে পারে। ডিমান্ড এবং সাপ্লাই নিয়ে অ্যানালাইসিস করে থাকি, এক্সামিন হাউ প্রাইস এবং কোয়ান্টিটি আর ডিটারমাইন ইন দ্য ইন্ডিভিজুয়াল মার্কেট। কোনো একটা মার্কেটের ডিমান্ড সাপ্লাই নিয়ে আলোচনা করে থাকি, তারপর ওই মার্কেটের প্রাইস বের হয়। কনজিউমার এবং প্রডিউসার বিহেভিয়ার নিয়ে আলোচনা করে থাকি, যে সে তার ইনকাম বাড়লে কি হয়, তার কোনো একটা কনজিউমারের ইনকাম যখন বাড়ে তার কি হয়, ডিমান্ডও বেড়ে যায়, রাইট। আজকে আপনার ধরেন বেতন 1 লাখ টাকা, সো আপনি যে পরিমাণ প্রোডাক্ট ডিমান্ড করবেন, আপনার বেতন যদি 2 লাখ টাকা হয় তাহলে কিন্তু আপনি বেশি ডিমান্ড করবেন, রাইট। ইন জেনারেলি সব প্রোডাক্টের ডিমান্ডে বেশি করবেন। আজকে আপনি ধরেন আপনি আজকে 2টা শার্ট, আপনি আজকে ধরেন 6টা শার্ট আপনি অ্যাট এ টাইম ইউজ করেন, বাট তখন আপনি তাহলে 10টা শার্ট ইউজ করবেন। আপনি আজকে ধরেন নর্মাল ওপ্পো ফোন ইউজ করেন, আপনার বেতন যদি ডাবল হয়ে যায় তাহলে তখন আপনি আইফোনের চিন্তা করবেন। সো আপনি কি হবে, আপনার কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। ওকে, তাহলে কনজিউমার এবং প্রডিউসারের বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়। এখানে মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়। আমার মার্কেট স্ট্রাকচার কি, আমার এটা কি মনোপলি মার্কেট, না আমার অলিগোপলি মার্কেট, নাকি কম্পিটিটিভ মার্কেট, না কম্পিটিটিভ মার্কেট, এটা নিয়ে আলোচনা করা হয়। আপনার মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয় মাইক্রো ইকোনমিক্সে। সো আমার একটা খুব স্পেসিফিক মার্কেটের কথা চিন্তা করেন, পানির কথা চিন্তা করেন। ঢাকা শহরের ওয়াটার কি আমার মনোপলি মার্কেট, রাইট। সো আমার ঢাকা শহরের ওয়াটারটা মনোপলি মার্কেট, আমি কিন্তু শুধু স্পেসিফিক এই ওয়াটার মার্কেট নিয়ে কথা বলতেছি। তো স্পেসিফিক যেহেতু ইউনিট নিয়ে কথা বলতেছি, এটা হলো মাইক্রো ইকোনমিক্সের পার্ট। আপনার কাছে একটু এপারেন্টলি মনে হতে পারে ওয়াসা তো পুরো ঢাকা শহরকে পানি দেয়, চিটাগং শহরকে পানি দেয়, তো এটা আমার ম্যাক্রোর পার্ট হওয়ার কথা, কিন্তু না, এটা কিন্তু স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি। আমি পুরো ইকোনমি নিয়ে কথা বলতেছি না, একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি, কোনো স্পেসিফিক মার্কেট নিয়ে কথা বলতেছি। ওই মার্কেটটা কি আমার কম্পিটিটিভ মার্কেট না মনোপলি মার্কেট। তারপর আমরা প্রাইস মেকানিজম নিয়ে কথা বলতেছি, এক্সপ্লেন হাউ রিসোর্স আর ডিস্ট্রিবিউটেড বেসড অন প্রাইস চেঞ্জ। সো আমার প্রাইস চেঞ্জের উপর বেসিস করে আমি কিন্তু রিসোর্সগুলো ডিস্ট্রিবিউট করতেছি। কীভাবে, আজকে ধরেন আজকে যদি আজকে ধরেন আমার মোবাইল ফোনের দাম কমে গেল। সো আমার হাউ রিসোর্স আর ডিস্ট্রিবিউটেড বেসড অন প্রাইস চেঞ্জ, মোবাইলের ফোনের দাম বেড়ে গেল। সো মোবাইল ফোনের দাম যখন বেড়ে যাবে তখন কিন্তু আমি ওভেন বানাবো না, আমি টিভি বানাবো না, আমি মোবাইল ফোন বেশি বেশি বানাবো। কারণ কি, মোবাইল ফোনের প্রাইস বেড়ে গেছে, আমার মোবাইল ফোনে লাভ বেশি। আজকে ওয়ালটন কিন্তু সবই বানায়। ওয়ালটন কি বানায়, আমার মোবাইল ফোনও বানায় সে, আমার ওয়ালটন মোবাইল ফোনও বানায়, আমার টিভিও বানায়, সব কিছু বানায়। তো সে যখন দেখবে যে মোবাইল ফোনের দাম বেশি পাচ্ছে, তার মানে মোবাইল ফোনে সে বেশি প্রফিট করতেছে, সো
তখন সে কি করবে, মোবাইল ফোন বেশি বেশি প্রডিউস করবে। সো ওই জিনিসটা বলতেছে প্রাইস মেকানিজম, এক্সপ্লেন হাউ রিসোর্স আর ডিস্ট্রিবিউটেড বেসড অন প্রাইস চেঞ্জ। সো প্রাইস যেটা চেঞ্জ বেশি হবে, যেটা প্রফিটেবল হবে, আমার যে রিসোর্স আছে, আমি বেশি রিসোর্স আমি দিয়ে ওই জিনিসটা বেশি প্রডিউস করব। কেন বেশি প্রডিউস করব? আমার প্রফিট বেশি করার জন্য। সো এই ছিল আমার মাইক্রো ইকোনমিক্সের ফিচার। তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের ফিচারগুলো কেমন হবে আমরা সবাই জানি। আমার এখানে কি করা হয়, এগ্রিগেট পার্সপেক্টিভ আলোচনা করা হয়। আমার ডিল উইথ ন্যাশনাল এবং গ্লোবাল ইকোনমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করা হয়, জিডিপি, ইনফ্লেশন নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, শুধু যে আমার বাংলাদেশের ইকোনমি নিয়ে আলোচনা করবো তা না, আমি কিন্তু গ্লোবাল ইকোনমি নিয়ে আলোচনা করতে পারি। পলিসি ফর্মুলেশন করা হয় এখানে, ইনভলভ মানিটারি এবং ফিসক্যাল পলিসি। আমরা সবাই জানি এই দুইটা পলিসির কথা। এই দুইটা পলিসি হলো আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। তাহলে আপনি বলবেন কেন ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট? আমি ইন ডিটেলে যাই। মানিটারি পলিসিতে আমি কি করতেছি, মানি সাপ্লাই নিয়ে কথা বলতেছি। সো মানি সাপ্লাই করলে কি হয়, মানি সাপ্লাই যদি বাড়াই তাহলে আমার ইনফ্লেশন বেড়ে যায়, রাইট? সো আবার মানি সাপ্লাই যদি কমাই, ইনফ্লেশন কমে যায়। তাহলে এটা আমার এগ্রিগেট জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে। ফিসক্যাল পলিসিতে আমি কি করতেছি, বাজেট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, সো আমি ফিসক্যাল পলিসিতে বাজেট নিয়ে কাজ করতেছি। সো আমি বাজেট করি কেন? আমার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। সো এটা কিন্তু আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। 3 নম্বর হলো ইকোনমিক গ্রোথ নিয়ে কথা বলি। এক্সামিং লং টার্ম গ্রোথ ফ্যাক্টর সাচেস ইনভেস্টমেন্ট এবং সেভিংস নিয়ে কথা বলে থাকি। আমার কোনো একটা ইকোনমিকে ব্রাইব্রেন করার জন্য আমি কি করতে হবে, আমার ইনভেস্টমেন্ট প্রচুর করা লাগবে, সেভিংস বাড়ানো লাগবে। সো আমি যখন এক্সিম ব্যাংকে ছিলাম 2014 সাল থেকে আমি 2017 সাল পর্যন্ত এক্সিম ব্যাংকে ছিলাম, তখন আমি বেসেল যেহেতু দেখতাম, সো আমি ব্যাংকের ডিপোজিট গ্রোথ এবং ক্রেডিট গ্রোথটা ফলো করতাম। সো আমি তখন দেখছি ব্যাংকের ডিপোজিট গ্রোথ ছিল 22%, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ছিল 16% এবং মাঝে মাঝে 19%-এ চলে গেছে। সো তখন ইকোনমি না ভাইব্রেন্ট ছিল। আজকে আপনি ধরেন 2018 থেকে 2020 থেকে 2026 পর্যন্ত আপনি ডিপোজিট গ্রোথ রেট কত? অন অ্যান অ্যাভারেজ 9% ডিপোজিট গ্রোথ রেট, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 9.5% অথবা আমার 8%। তাহলে আমার ইকোনমি কি ভাইব্রেন্ট হচ্ছে না কিন্তু। সো আমার ইকোনমিক গ্রোথ নিয়ে আলোচনা করা হয় এই ম্যাক্রো ইকোনমিক্স। ওকে, সো আমার এই যে আমি বলতেছি সেভিংস আর ইনভেস্টমেন্ট, এটা কিন্তু অবশ্যই আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। এমপ্লয়মেন্ট ট্রেন্ড, আমার আনএমপ্লয়মেন্ট কেমন, সো লেবার মার্কেট কেমন ডাইনামিক হচ্ছে, এটা আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। ইনফ্লেশন এবং ট্রেড আমার ম্যাক্রো ইকোনমিক্সের পার্ট। বুঝা গেল? এবার আমরা একটা মজার কোশ্চেনে যাচ্ছি, 3 বেসিক ইকোনমিক কোশ্চেন। 3টা ইকোনমিক্সে 3টা বেসিক কোশ্চেন আছে, যে কোশ্চেনের অ্যান্সার ইকোনমিক্স দিয়ে থাকে, কি কি কোশ্চেন এগুলো? আমার হোয়াট টু প্রডিউস, হোয়াট কোয়ান্টিটি, আমি কি প্রডিউস করব, আমি কি লাক্সারি গুড, ক্যাপিটাল গুড প্রডিউস করব না কনজিউমার গুড প্রডিউস করব, আমার এই অ্যান্সারটা ইকোনমিক্স দিয়ে থাকে। সো আমি কি লাক্সারি গুড প্রডিউস করব না নেসেসারি গুড প্রডিউস করব, এটা আমার ইকোনমিক্স দিয়ে থাকে। ঠিক আছে, সো আমি কি লাক্সারি গুড প্রডিউস করব নাকি নেসেসিটি গুড প্রডিউস করব, এটা ইকোনমিক্সে দিয়ে থাকে। কিভাবে দিয়ে থাকে? যে আমার যদি ফ্রি মার্কেট ইকোনমি হয়, ফ্রি মার্কেট যদি হয়, আমার ব্যবসায়ীদের জন্য প্রফিটেবল যেটা ওইটাই সে প্রডিউস করে। তার যদি আমার নেসেসিটি গুডের প্রফিট কম হয় এবং আমার লাক্সারি গুডের প্রফিট বেশি হয়, তখন সে লাক্সারি গুডই প্রডিউস করে। ঠিক আছে, কিন্তু বাস্তবে জিনিসটা কি, ফ্রি মার্কেট হইলো যখন সে লাক্সারি গুড বেশি প্রডিউস করবে, তখন কিন্তু ওইটার আবার প্রফিট কমে যাবে, তখন আমার নেসেসারি প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে গেলে তখন আবার তার কিছু রিসোর্স দিয়ে সে নেসেসারি গুডগুলোও প্রডিউস করবে। তবে আরেকটু ডিটেলে বলি, আজকে বসুন্ধরা তো জমি বিক্রি করতো, রাইট? তো সে কেন চাল ডাল আটা বিক্রি করতে আসছে? কারণ মানে জিনিসটা হয় কি, আপনি যখন লাক্সারি গুড আপনি প্রডিউস করতেছেন, লাক্সারি গুডের আমার মার্জিনের একটা লিমিটেশন আছে। আমি যদি বেশি মার্জিন নিয়ে ফেলি, আমার লাক্সারি গুডের আমার মার্জিন ধরে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কীরকম? আমি যদি পুরো দেশে সব টাকা দিয়ে যদি লাক্সারি গুড বানাই, তখন তো লাক্সারি গুড অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমার কিন্তু ওইখানে লাভ হবে না। তখন ব্যবসায়ী চিন্তা করবে, তাহলে আমি কি করি, আমি নেসেসারি গুড বানাই, যেহেতু ওইখানে আমার শর্টেজ আছে, ওইখানে প্রাইস গ্যাপ আছে। সো এটা কিন্তু ইকোনমি, ফ্রি মার্কেট যদি ইকোনমি হয়, ফ্রি ইকোনমি যদি হয়, এটা আমার ব্যালেন্স হয়ে যায়। আমি কি লাক্সারি গুড প্রডিউস করবো না আমার নেসেসারি গুড প্রডিউস করবো, আমি ব্যালেন্স করে করবো। ঠিক আছে, ব্যালেন্স করে করবো। এবার আসি হলো আমার কন্ট্রোল মার্কেট যদি হয়, কন্ট্রোল মার্কেট হলে কি হবে, আমি বাধ্য আমার নেসেসারি গুড প্রডিউস করতে। তো বাংলাদেশ কি কন্ট্রোল মার্কেট? বাংলাদেশ
অবশ্যই বাংলাদেশ কন্ট্রোল মানে সেমি কন্ট্রোল মার্কেট কিভাবে সেমি কন্ট্রোল মার্কেট? বাংলাদেশের নেসেসারি গুডগুলা কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো এই নেসেসারি গুডগুলা গভর্নমেন্ট কি করতেছে? আমার অন্যর ক্ষেত্রে বলি, আমি অন্যের ক্ষেত্রে কি করতেছে, আমার কনজিউমার গুড প্রডিউস করার ক্ষেত্রে আমি কি করতেছি, আমি কৃষি লোন দিচ্ছি কি আমার কম ইন্টারেস্ট রেটে কৃষি লোন দিচ্ছি। আমার লোনের আমার 5% কৃষি লোনেই থাকা লাগবে, ওইটা আমি বলতেছি। টাইম টু টাইম আমি কিন্তু ব্যাঙ্কগুলোকে প্রেশার দিচ্ছি, তোমার লোনে তুমি কৃষি লোন বাড়াও, এবং রিফাইন্যান্সিং ফেসিলিটিস দিচ্ছে, অনেক সুবিধা দিচ্ছে, রাইট? অন্য গেল, বস্ত্র তো বাংলাদেশে এমনিই সস্তা, বাসস্থান গভর্নমেন্ট অনেক সময় বাসস্থান দেয়, শিক্ষার ক্ষেত্রে গভর্নমেন্ট আমার প্রাইমারি স্কুল আমার ফ্রিতে এডুকেশন দিচ্ছে, চিকিৎসা গভর্নমেন্ট হসপিটাল আছে চিকিৎসা দেওয়ার জন্য। তার মানে এখানে কিন্তু আমি নেসেসারি গুড আমি করতেছি, আমার এখানে কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোল আছে, রাইট? সো তাহলে আমার ফ্রি মার্কেট হোক আর আমার সেমি কন্ট্রোল মার্কেট হোক, আমার একটা ইকোনমিতে নেসেসারি গুডও প্রডিউস করতেছি, আমি লাক্সারি গুডও প্রডিউস করতেছি। এই জিনিসটা আমি এখন গ্রাফিক্যালি দেখব। গ্রাফিক্যালি কীভাবে দেখব? আমার যে রিসোর্স আছে, আমার বাংলাদেশে যে রিসোর্স আছে, রিসোর্সগুলো কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনর যে আছে, এই রিসোর্সগুলো দিয়ে আমি যদি ক্যাপিটাল গুড প্রডিউস করি, তাহলে আমি ধরেন 200 ইউনিট ক্যাপিটাল গুড প্রডিউস করতে পারবো। এবং আমার পুরো রিসোর্স দিয়ে যদি আমি কনজিউমার গুড প্রডিউস করি, তাইলেও আমি 200 ইউনিট প্রডিউস করতে পারবো। তো একটা দেশে তো আমি পুরো টাকা দিয়ে আমি ক্যাপিটাল গুডও প্রডিউস করি না, নেসেসারি গুডও প্রডিউস করি না, আমি যেটা বুঝাইলাম এতক্ষণ। তাইলে আমি কোথায় থাকবো? তাহলে আমি হয় বিতে থাকবো অথবা ডিতে থাকবো, ঠিক আছে? সো যদি আমি বি পয়েন্টে যদি থাকি, তাহলে আমি এখানে 190 ইউনিট আমি কি করতেছি? ক্যাপিটাল গুড প্রডিউস করতেছি, মেশিনারিজ, গাড়ি প্রডিউস করতেছি। আর আমি কি করতেছি? আমি এখানে ধরেন 100 ইউনিট আমি নেসেসারি গুড প্রডিউস করতেছি। সো আমি ডি পয়েন্টে থাকলে আমি কোথায় কি করব? আমি এখানে 100 ইউনিট আমি ক্যাপিটাল গুড প্রডিউস করতেছি, আর আমি এখানে 190 ইউনিট হলো নেসেসারি গুড প্রডিউস করতেছি, কনজিউমার গুড প্রডিউস করতেছি। এখন কোশ্চেনটা হইলো, আমি বিতে থাকবো না ডিতে থাকবো, এটা ডিপেন্ড করে হইলো এটা হলো আমার ফ্রি মার্কেট হইলে প্রফিটেবিলিটির উপরে, আর আমার কন্ট্রোল মার্কেট হইলে আমার গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সের উপরে। আব্বু ক্লাস নিচ্ছি। আচ্ছা আসো আসো আসো, এই যে আঙ্কেলদের সালাম দাও, যে ক্লাস নিচ্ছি। কিভাবে দরজা খুলছো তুমি? কিভাবে খুলছো? তুমি ধাক্কা দিয়ে খুলে ফেলছো? আচ্ছা ঠিক আছে বাবা, ক্লাস থেকে আসি। টাটা দিয়ে দাও আঙ্কেলদের, টাটা দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আচ্ছা পরে আসতেছি বাবা, হ্যাঁ, আল্লাহ হাফেজ। সরি বাবা, আসতেছি। তো যে পয়েন্টে ছিলাম আমরা, সো আমি বিতে থাকবো না ডিতে থাকবো, এটা ডিপেন্ড করে। ফ্রি মার্কেট হলে আমি প্রফিট আমার যেখানে বেশি ওইখানে আমি ইনভেস্ট করব, আর যদি কন্ট্রোল মার্কেট হয় এটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে। সো গভর্নমেন্ট যদি চাই আমি ডিতে থাকবো, সো আমি ডিতে থাকবো, ওকে? সো এই হলো আমার আমি কি হোয়াট টু প্রডিউস, হোয়াট কোয়ান্টিটি, আমি কি প্রডিউস করব, কতটুকু প্রডিউস করব, ওকে? সো আহমেদ আলী হোসেন, মাশাল্লাহ। সো আমার থ্যাংক ইউ। সো আমার ছেলে ছোট, তো ওরে রেখে ক্লাস নেওয়াটা এই সেশনটা খুব টাফ আর কি। গত সেশনে একটা ইস্যু ছিল, সো গত সেশনে অত বেশি জ্বালানি, ছোট ছিল, বাট এই সেশনটা খুব মানে ইন্টারাপ্ট করতেছে। যাই হোক, শুক্রিয়া। তারপরে আমি আপনাদের ক্লাস নিতে পারতেছি, আমি জব করতেছি, আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি সব মিলিয়ে মানে অনেক প্রেশার যায়। তারপরে আমার অনেক ভালো লাগা কাজ করে ক্লাসগুলো নেওয়ার জন্য, আমি খুব এক্সাইটেড থাকি। আমি মানে সত্যি কথা মানে খুবই ভালো লাগে ক্লাস নিতে, পড়াইতে, জিনিসগুলো পড়তে। সো আমার কাছে মানে ভালো লাগে বলে আসলে সম্ভব হচ্ছে। সো আমি খুব এনজয় করি আর কি। সো এখন দরকার হলো আপনাদের একটু এনজয় করা। সো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি, ইন ডিটেলে বোঝানোর চেষ্টা করতেছি। শুধু আপনি আমার লাইনে থাকেন, আমার সাথে থাকেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ক্লাসগুলো খুব সহজ হবে। সো আমরা এটা শিখলাম, আমরা একটা আজানের বিরতিতে যাই, আজান পড়তেছে, আজানের বিরতিতে যাই।
সরি আমি আজানের বিরতিটা একটু পরে দিচ্ছি, আজান শেষ হয়ে গেছে। সো আমরা আবার ক্লাসে ফিরে আসি, ঠিক আছে? সো আমরা যে পয়েন্টে ছিলাম, সো আমরা এটা শিখছি। আমরা এই তিনটা কোশ্চেন শেষ করবো, তারপর কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো, ঠিক আছে? আপনার যদি কনফিউশন থাকে আমি কোশ্চেন নিব। সো 2 নম্বর কোশ্চেন বলতেছে হাউ টু প্রডিউস দোজ গুডস। সো আমি কিভাবে প্রডিউস করব? আমরা সবাই জানি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর দিয়ে আমি প্রডিউস করতেছি, রাইট? সো আমি এই 4টা জিনিস দিয়ে প্রডিউস করতেছি। এখন 4টা জিনিস তো আর গ্রাফে আনা যাবে না, আমি 2টা জিনিস ধরতেছি শুধু, যে আমি কোনো কিছু প্রডিউস করতে আমার ল্যান্ড লাগতেছে, লেবার লাগতেছে, কারণ 4টাকে আমি গ্রাফে ইনকর্পোরেট করতে পারতেছি না। তো কোশ্চেনটা হলো হাউ টু প্রডিউস দোজ গুডস। আমি কি লেবার বেশি দিয়ে প্রডিউস করবো না ল্যান্ড বেশি দিয়ে প্রডিউস করবো না লেবার বেশি দিয়ে প্রডিউস করবো? আমি কোনো কিছু প্রডিউস করতে গেলে কিন্তু আমি 2টা জিনিস আমি ইউজ করতে পারি। আমি হয় লেবার বেশি ইউজ করবো অথবা ল্যান্ড বেশি ইউজ করবো। সো আমি কোনটা বেশি ইউজ করব, এটা ডিপেন্ড করবে কিসের উপরে? আমি অ্যান্সারটা বলে দিই। আমার ডিপেন্ড ইউজ করবে আমার অ্যাভেলেবিলিটির উপরে, কস্টের উপরে। যেটা আমার কাছে অ্যাভেলেবল আমি ওইটা বেশি ইউজ করব, যেটা আমার কস্ট কম ওইটা আমি বেশি ইউজ করব। বাংলাদেশের পার্সপেক্টিভে লেবার কস্ট খুবই কম, সো আমি আমার বাংলাদেশে কোনো কিছু প্রডিউস করতে গেলে লেবার বেশি ইউজ করার চেষ্টা করি। যার কারণে দেখেন রিয়েল লাইফে কিন্তু আমার আরএমজি ফ্যাক্টরি বাংলাদেশে সবচেয়ে বেশি। কেন? ভিয়েতনাম ছিল, কিন্তু ভিয়েতনামের লেবার কস্ট বেড়ে যাচ্ছে, ইন্ডিয়ার লেবার কস্ট বেড়ে যাচ্ছে, চায়নার লেবার কস্ট বেড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু অন্যরা কিন্তু আমার এই আরএনজিতে যাচ্ছে না। আমরা যাচ্ছি কেন? কারণ আমাদের দেশে লেবার কস্ট কম। তাহলে আমি অ্যান্সার পেলাম কি, হাউ টু প্রডিউস। আমি কিভাবে প্রডিউস করব ডিপেন্ড করবে আমার আসলে লেবারের খরচ কম কি না ল্যান্ডের খরচ কম। যেহেতু লেবারের খরচ কম হয় তাহলে আমি লেবার বেশি ইউজ করব, আমি ল্যান্ড কম ইউজ করব। এখন আমি কি করতে পারি? আমি ধরেন 200টা শার্ট তৈরি করার জন্য আমি কি করতে পারি? আমি 10 জন লেবার দিয়ে আমি শার্টটা তৈরি করতে পারি, অথবা আমি 10 একর ল্যান্ড দিয়ে শার্টটা তৈরি করতে পারি। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে, শুধু ল্যান্ড দিয়ে তো শার্ট হয় না, রাইট? শুধু ল্যান্ড দিয়ে কি শার্ট বানানো যাবে? ল্যান্ড বলতে কিন্তু বিল্ডিংও বোঝায়। সো শুধু বিল্ডিংয়ে তো শার্ট তৈরি করবে না। সো ওইখানে কিন্তু আমার কি লাগবে? আমার হিউম্যান টাচ লাগবে। সো আমার একবারে এটা সম্ভব না, রাইট? বাট আমার থিওরির জন্য ইকোনমিক্সের এটা একটা লিমিটেশন। আমি এজিউম করতেছি আমি হয় 10টা লেবার দিয়ে শার্ট তৈরি করবো 200 শার্ট, অথবা আমি 10 একর ল্যান্ড দিয়ে তৈরি করবো, অথবা আমি 2000 স্কোয়ার ফিট আমি অফিস দিয়ে আমি শার্টটা তৈরি করবো। ওকে, তো তাহলে আমি যদি এ পয়েন্টে থাকি, তার মানে হলো আমি আমার বিল্ডিং ইউজ করবো হলো আমি ধরেন 1000 স্কোয়ার ফিট, আর আমি লেবার ইউজ করবো ধরেন 7 জন। সো আমি এ পয়েন্টও থাকতে পারি, এ পয়েন্টও থাকতে পারি, এ পয়েন্টও থাকতে পারি। সো কোনো কিছু প্রডিউস করতে গেলে আমি কোন পয়েন্টে থাকবো ডিপেন্ড করবে আমার অ্যাভেলেবিলিটির উপরে আর আমার কস্টের উপরে। বোঝা গেল? লাস্ট কোশ্চেন, ফর হোম ইজ দ্য গুডস প্রডিউস। আমি কার জন্য তৈরি করবো? এখন কার জন্য তৈরি করবো? আমি লাক্সারি গুড করবো না নেসেসিটি গুড তৈরি করবো? সো এটা আমি কার জন্য তৈরি করবো আমার ডিপেন্ড করবে আমার ওই যে প্রথম কোশ্চেনে চলে আসছি যে ফর হোম টু প্রডিউস, যে আমি কার জন্য তৈরি করব। আমি কি রিচ পিপলের জন্য তৈরি করব না পোর পিপলের জন্য তৈরি করব? যে আমার লাক্সারি গুড তৈরি করতেছি রিচ পিপলের জন্য, আর আমি নেসেসিটি গুড প্রডিউস করতেছি পোর পিপলের জন্য। সো আমি কোনটাতে তৈরি করব? আমি এই পয়েন্টে থাকবো না এই পয়েন্টে থাকবো, এটা ডিপেন্ড করবে আমার ডিমান্ডের উপরে। আমার নেসেসিটি প্রোডাক্টের যদি ডিমান্ড বেশি হয় তাহলে আমি ডি পয়েন্টে থাকবো, আর যদি আমার লাক্সারি প্রোডাক্টের ডিমান্ড বেশি হয় আমি বি পয়েন্টে থাকবো। ওকে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে, বাংলাদেশ ইকোনমি যত ডেভেলপ হচ্ছে তত কিন্তু আমার কি হচ্ছে, আমার এই কার্ভটা আমি এদিকেই চলে যাচ্ছি, যে আমি আগে বেশি নেসেসিটি গুড প্রডিউস করতাম, এখন কিন্তু আমি লাক্সারি গুডও প্রডিউস করতেছি। বোঝা গেল? কারণ আমার ইকোনমি ডেভেলপ হচ্ছে, মানুষের ডিমান্ড চেঞ্জ হচ্ছে। বোঝা গেল? এই তিনটাতে কারো সমস্যা? কমেন্টস তো জানাইতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রথম পয়েন্টার যে কোটেশনটা দিলেন, আমি কোনটা প্রোডাকশন করব, এটা কেন সরকারের উপর কন্ট্রোল থাকবে? আমি সেখানে 90% প্রোডাকশন করব, 10% অন্যটা করব। এই জিনিসটা যদি একটু আরেকটু ইন্টারাপ্ট করতেন। আচ্ছা, গভর্নমেন্ট কন্ট্রোল করে কেন? ফর সোশ্যাল ওয়েলবিং এর জন্য। সোশ্যাল ওয়েলবিং কি? আজকে ধরুন প্রাইমারি স্কুলের আপনি ফ্রি শিখাচ্ছে, রাইট? বেতন ছাড়া শিখাচ্ছে, তার এখানে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতেছে। সো কি প্রডিউস হবে একটা ইকোনমির রিসোর্সগুলো দিয়ে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর দিয়ে কি প্রডিউস করবে? এখানে গভর্নমেন্টও ইন্টারফেয়ার করে। কেন করে? সোশ্যাল ওয়েলবিং এর জন্য করে। বোঝা গেল? আচ্ছা, থ্যাংক ইউ। জি।
সো আমরা এই তিনটে জিনিস খুব সুন্দরভাবে শিখছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী পরে পজিটিভ, আবার থিওরিতে চলে যাচ্ছি, গ্রাফ শেষ, স্যার আপাতত শেষ। শুরুর দিকে আমি একটা জিনিস বুঝি নাই, কোনটা আপু? কোশ্চেনেরও আগে স্লাইডটা এখানে ডিফারেন্সের মধ্যে দুইটার যে ডিফারেন্স ছিল। আচ্ছা, পেছনে যাওয়া যাবে না, তখন কোশ্চেন করেন নাই, আপনি মিস করছেন। কোশ্চেন অ্যান্সার সেশন আপনি কমেন্টসে লেখেন, কোশ্চেন অ্যান্সার সেশন আমরা আলোচনা করব, ঠিক আছে? সো আমরা সাথে সাথে কোশ্চেন করব, তাহলে অথবা কমেন্টস করব, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, সো আমরা একবারে যে আমি অ্যান্সার দিব না তা না, যেহেতু রেকর্ডিংটা সবাই শোনেন, সো রেকর্ডিংটা ইন্টারাপ্ট হয় এবং অনেকে ডিস্টার্ব ফিল করে, আমাকে অনেকে ফিডব্যাক দিচ্ছে, এই কারণে আপুকে আমি থামাই দিলাম, সরি। বাট আপু এখানে শেষটা, আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, জাস্ট একটু সময় দিন। সো আমরা চলে যাচ্ছি পজিটিভ এবং নর্মেটিভ ইকোনমিক্সে। পজিটিভ ইকোনমিক্স এবং নর্মেটিভ ইকোনমিক্স। সো টার্মটা এপারেন্টলি কঠিন মনে হইলেও খুব সহজ দুইটা টার্ম। পজিটিভ ইকোনমিক্স বলতেছে অন ফোকাস অন ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে হইলো 2 × 2 = 4 হয়, এটা হলো ফ্যাক্ট, ঠিক আছে? এটা হলো ফ্যাক্ট, 2 × 2 = 4 হবে মাস্ট। সো এটা আমার ফ্যাক্ট। আজকে আমার কোনো কিছু প্রাইস যদি বাড়ে, ডিমান্ড ফল করবে, এটা হলো ফ্যাক্ট। তো পজিটিভ ইকোনমিক্স আলোচনা করে আমার যদি প্রাইস বাড়ে ওইটা ডিমান্ড কমে যাবে। আজকে মোবাইল ফোনের যদি প্রাইস বাড়ায় দেয় তাহলে ওইটার ডিমান্ড কমে যাবে, ওকে? আজকে যদি ইলেকট্রিসিটির প্রাইস বাড়ায় দেয়, আমার প্রাইস বাড়ায় দেয়, আমার ডিমান্ড কমে যাবে। কিভাবে কমবে একটু বলি। আজকে ইলেকট্রিসিটি প্রাইস যদি বাড়ায় দেয়, আমি কি করব না, ওভেন ইউজ করব না, আমি যদি ধরেন লাইট ফ্যান জ্বালায় রাখবো না, আমি কি করব না, আমি ইলেকট্রিক চুলা ইউজ করব না, তখন আমি গ্যাসের চুলা ইউজ করব, সিলিন্ডার ইউজ করব। সো আমি, কারণ সিলিন্ডার আমার কম সাশ্রয়ী। সো প্রাইস বাড়লে বাস্তবে আমার ডিমান্ড কমে, এটা হলো ফ্যাক্ট। এটা হলো পজিটিভ ইকোনমিক্সের আলোচনা, ওকে? যেমন অ্যান ইনক্রিজ ইন ট্যাক্স রিডিউস দ্য কনজিউমার স্পেন্ডিং। আমি 100 টাকা বেতন পাই, আমার যদি গভর্নমেন্ট 10% ট্যাক্স থেকে যদি 20% ট্যাক্সে উন্নীত করে, তাহলে আমি 20 টাকা ট্যাক্স দিয়ে দিব। সো আমার 80 টাকা থাকবে। আগে আমি 90 টাকা খরচ করতাম, এখন 80 টাকা খরচ করব, রাইট? সো আমার কনজিউমার স্পেন্ডিং রিডিউস করবে। সো 2 × 2 = 4 হয়েছে, এটা মাস্ট, এটা মাস্ট হবেই, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে আমি পজিটিভ ইকোনমিক্স ঠিক আছে বুঝলাম সমীর ভাই। তাহলে নর্মেটিভ ইকোনমিক্স কি? নর্মেটিভ ইকোনমিক্স হলো ভ্যালু, জাজমেন্ট এবং ওপিনিয়ন। আমি যখন ওপিনিয়ন দিচ্ছি, আমি যখন জাজমেন্টের উপর ফেলে দিচ্ছি কোনো একটা কমেন্টস, ওইটাকে আমি বলতেছি নর্মেটিভ ইকোনমিক্স। এখনো বুঝেন নাই? তাহলে একটা এক্সাম্পলে চলে যাই। গভর্নমেন্ট শুড লোয়ার ট্যাক্স টু বুস্ট দ্য স্পেন্ডিং। গভর্নমেন্ট শুড লোয়ার ট্যাক্স কমানো দরকার টু বুস্ট স্পেন্ডিং। ট্যাক্স কমাইলে যে স্পেন্ডিং বাড়বে, ট্যাক্স কমাইলে আমি কি করতেছি, আমার ট্যাক্স কমলে যে স্পেন্ডিং বাড়বে তা না। ট্যাক্স কমলে তো আমার কি হইতে পারে, গভর্নমেন্ট শুড আমার, এখানে আমি ওপিনিয়ন কনজিউমার দিচ্ছি। স্পেন্ডিং বাড়তে, আচ্ছা হ্যাঁ, এটা আমি ওপিনিয়ন দিচ্ছি, গভর্নমেন্ট শুড, হ্যাঁ ট্যাক্স কমালে স্পেন্ডিং বাড়বে, ওইটা ঠিক আছে, ওইটা আমার ফ্যাক্ট, পজিটিভ ইকোনমিক্সের পার্ট। বাট আমি আমি ওপিনিয়ন দিচ্ছি, এখানে আমি ওপিনিয়ন দিচ্ছি। গভর্নমেন্ট শুনতেও পারে, নাও শুনতে পারে, ওকে? সো এটা আমার ওপিনিয়ন, যে আমার যদি ট্যাক্স কমায় স্পেন্ডিং বাড়বে। ট্যাক্স কমাইলে ইনক্রিজ ইন ট্যাক্স রিডিউস দ্য কনজিউমার স্পেন্ডিং, এটা হলো ফ্যাক্ট, এটা হলো আমার পজিটিভ স্টেটমেন্ট। বাট আমি বলতেছি শুড, গভর্নমেন্ট শুড, মানে আমি ওপিনিয়ন দিচ্ছি। যখন ওপিনিয়ন দিব, এটা হলো আমার নর্মেটিভ ইকোনমি, অথবা আমি জাজমেন্টে যখন ফেলে দিব, ওকে? এখনো না বুঝলে আমি পরবর্তীতে আরো ডিটেল আলোচনা আছে। সো আচ্ছা, আমরা আর একটু ক্লিয়ার হবো পরবর্তীতে। এবার চলে যাচ্ছে একবারে ডেফিনিশনে কি ছিল, স্কারসিটি ব্রিং ইন প্রবলেম অফ চয়েস। আমার ডেফিনিশনে ছিল, ইকোনমিক্সের ডেফিনিশন কি ছিল? ইকোনমিক্সের ডেফিনিশন ছিল আমার আনলিমিটেড ওয়ান্ট, আমি লিমিটেড রিসোর্স দিয়ে কিভাবে মিট আপ করবো, ঠিক আছে? সো মিট আপ তো করা যায় না, আমাকে কি করতে হয়, প্রবলেম অফ চুজ, আমাকে চুজ করতে হয়। আমার কাছে 100 টাকা আছে, আমি আজকের দিনে 100 টাকা আছে, আজকের দিনে আর কি, তো 100 টাকা দিয়ে আমি বার্গার কিনতে পারি অথবা শার্ট কিনতে পারি, ঠিক আছে? সো আমার কাছে আছে 100 টাকা, সো আমার খিদাও লাগছে, আবার শার্টও লাগবে। সো আমি কি করতে পারি, হয় আমি বার্গার কিনবো অথবা শার্ট কিনবো। সো আমাকে কি করতে হয়, আমার চুজ করতে হচ্ছে, সিলেক্ট করা লাগতেছে আমি কোনটা করব। এটা কেন হয়েছে, স্কারসিটির জন্য, আমার স্বল্পতা আছে। তো স্কারসিটি, আজকে আমার ধরেন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর লিমিটেড। সো আমি কৃষি কাজ করব, আমি রাইস প্রডিউস করব, অথবা আমি গাড়ি প্রডিউস করব। সো আমি দুইটা সমানে করতে পারবো না, কারণ আমার লিমিটেড। তো
তো স্কারসিটি শর্টেজের ডেফিনেশন কি? লিমিটেড রিসোর্স ভার্সাস আনলিমিটেড ওয়ান্ট, এটা হলো স্কারসিটির ডেফিনেশন, এক কথা ইকোনমিক্সের ডেফিনেশন। তো এতে কি হয়, আমার ক্রিয়েট নিড টু প্রায়োরিটাইজ, আমাকে প্রায়োরিটাইজ করা দরকার হয় যে আমি কোনটা আগে করব। ফোর্স ডিসিশন অন রিসোর্স অ্যালোকেশন, এক্ষেত্রে আমাকে ফোর্স করতে হয়। রেজাল্ট কি? চুজ মাস্ট বি মেড, আমাকে চুজ করতে হয় আমি কোনটা করব। সাম ডিজায়ার রিমেন আনফুলফিলড, সব আমি ফুলফিল করতে পারি না, কিছু আনফুলফিল থেকে যায়। স্যাক্রিফাইস আর ইনভাইটেবল, আমাকে স্যাক্রিফাইস করাই লাগে। সো ওইটাই আবার রিপিটেড আলোচনা, ডিফারেন্টভাবে আলোচনা করা হয়েছে যে স্কারসিটি ব্রিং ইন প্রবলেম অফ চোজ, এটা ইলাবোরেট করা। ইকোনমিক মডেল অ্যান্ড ইটস ফিচার। সো ইকোনমিক মডেলটা কি? ইকোনমিক মডেল হইল আজকে যে আমি ডিমান্ড সাপ্লাই বলতেছি, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, এটা যখন আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতেছি যে আমার সাপ্লাই আর হলো এটা ডিমান্ড। সো ইকুইলিব্রিয়াম পয়েন্ট হলো এটা, আমি কি করতেছি 100 টাকা দিয়ে, আমার এটা এই পাশে প্রাইস এই পাশে কোয়ান্টিটি, আমি 100 টাকা দিয়ে কি করতেছি, 100 টাকা দিয়ে আমার শার্টের ডিমান্ড হলো, ধরেন আমি 100 টাকা যখন শার্টের প্রাইস হয়, আমি শার্ট ডিমান্ড করি 5টা। সো আমার প্রাইস বেড়ে যখন আমার 120 টাকা হয়ে যায়, তখন কিন্তু আমি ডিমান্ড করি, ডিমান্ড কার্ড এখানে টাচ করতেছে, আমি প্রাইস শার্ট ডিমান্ড করি কিন্তু 4টা, রাইট? তো এই যে একটা মডেল, আমার প্রাইস বাড়লে ডিমান্ড কমতেছে, এটা হলো আমার ইকোনমিক মডেল। ওকে, তো এটা হলো আমি কি করতেছি, জটিল জিনিসটাকে আমি গ্রাফ আকারে আমি দেখাচ্ছি। সো জটিল জিনিসকে যখন আমি গ্রাফে প্রেজেন্ট করি, এটা হলো ইকোনমিক মডেল। সিম্পলিফাই রিপ্রেজেন্টেশন অফ রিয়েল ওয়ার্ল্ড ইকোনমিক ফিনোমিনা। লিঙ্ক ম্যাপ, দে হাইলাইট কি ফিচার while omitting less important detail. Okay, sorry, simplified representation of real world economic phenomenon. প্রাইস বাড়লে আমার ডিমান্ড কমে, আমি রিয়েল লাইফেরটা আমি খুব সহজ করে বুঝাই দিচ্ছি। লাইক ম্যাপ, আমি ম্যাপে প্রকাশ করি, অথবা দে হাইলাইট কি ফিচার while omitting less important detail. আমার ফিচার কি? ইকোনমিক মডেলের ফিচারগুলো কি কি? সিম্পলিফিকেশন। প্রথম ইকোনমিক মডেলের আমার কি, আমি সিম্পলিফাই করতেছি, ঠিক আছে? সিম্পলিফাই করতেছি, কমপ্লেক্স ইকোনমিক অ্যাক্টিভিটিগুলোকে আমি সিম্পলিফাইড ওয়েতে প্রেজেন্ট করতেছি। রিপ্রেজেন্টেশন, আমি প্রেজেন্ট করতেছি, গ্রাফে প্রেজেন্ট করতেছি। প্রিডিকশন, আমি এড ইন ফরকাস্টিং হাউ চেঞ্জ ইন ওয়ান এরিয়া ইম্প্যাক্ট দ্য এন্টায়ার ইকোনমি, আমি কোনো একটা চেঞ্জ করলে, প্রাইস বাড়াইলে ডিমান্ড যে কমতেছে, এটা কিন্তু আমি প্রিডিক্ট করতেছি। অ্যানালাইসিস, এনেবল এক্সামিনেশন অফ ইকোনমিক পলিসি অ্যান্ড থিওরি, আমি অ্যানালাইসিস করতেছি। লিমিটেশন কি? এগুলো হলো অ্যাজাম্পশন, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন। প্রাইস বাড়লে ডিমান্ড কমে, এটা হলো আমার অ্যাজাম্পশন। এখন কিন্তু সব প্রোডাক্টে কিন্তু প্রাইস বাড়লে ডিমান্ড কমে না, ঠিক আছে? কেমন একটা এক্সাম্পল হইলো, আমার ধরেন আমার প্রাইস বাড়লে ডিমান্ড কমে না কোনটার? ধরেন ক্যান্সারের মেডিসিন প্রাইস বাড়লেও ডিমান্ড কমবে না, কারণ তার ক্যান্সারের মেডিসিন খাওয়াই লাগবে। সো এটা হলো অ্যাজাম্পশন আমি করতেছি, অ্যাজাম্পশনে আবার কিছু লিমিটেশন আছে। বুঝা গেল? তাহলে ইকোনমিক সিস্টেম কি? আমরা কিন্তু মডেল আর সিস্টেমে আলাদা, আপনি কিন্তু প্যাচ লাগাবেন না, হ্যাঁ? ইকোনমিক মডেল শিখলাম আমরা এখানে ইকোনমিক সিস্টেম শিখব। তো ইকোনমিক সিস্টেমটা কি? ইকোনমিক সিস্টেম হলো একটা দেশের যে রিসোর্সগুলো আছে, সো আমার এই রিসোর্সগুলো আমি কি ফ্রি মার্কেট ইকোনমি না কন্ট্রোল মার্কেট ইকোনমি? এখানে কি গভর্নমেন্ট ইন্টারফেয়ার আছে না নাই? এখানে মালিক কারা, সম্পদগুলোর মালিক কারা? সো এগুলো ডিফাইন করে থাকে ইকোনমিক সিস্টেম, ঠিক আছে? সো ইকোনমিক সিস্টেম ওয়ে কান্ট্রি অর্গানাইজ ম্যানেজ ইকোনমিক অ্যাক্টিভিটি, যেমন প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজামশন। এখন আমি কি প্রডিউস করব, এটা কি আমার উপর ডিপেন্ড করে, ইকোনমির উপর ডিপেন্ড করে, ফ্রি ইকোনমির উপর ডিপেন্ড করে, না গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে? ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, যে আমার যে ইনকাম এবং এক্সপেন্সের ডিস্ট্রিবিউশন কি আমার পুরো ফ্রি মার্কেটের উপর ডিপেন্ড করে, না আমার অন্যভাবে ডিপেন্ড করে? আপনি দেখেন, ট্যাক্স যদি হয়, ট্যাক্স কি করতেছে, চার্জ করতেছে, বাংলাদেশেও কিন্তু আমার 5% থেকে ধরে 30% পর্যন্ত চার্জ করতেছে, রাইট? তাহলে ইনকামের যে ডিস্ট্রিবিউশনটা, এটা কিন্তু আমি কি করতেছে, গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করতেছে। তুমি 100 টাকা আর্ন করলে 100 টাকাই তোমার পকেটে যাবে না, 30% ট্যাক্স দেওয়া লাগবে। ট্যাক্সটা নিয়ে আমি কি করব, আমি মানুষের কাজে ব্যয় করব, কল্যাণে ব্যয় করব, রাস্তাঘাট তৈরিতে ব্যয় করব, আমি বয়স্ক ভাতা দিব। তাহলে এখানে ডিস্ট্রিবিউশনে কি গভর্নমেন্টের ইম্প্যাক্ট আছে না? বাংলাদেশে আছে। এবং কনজাম্পশন অফ গুড অ্যান্ড সার্ভিস তো হইতে পারে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করে অথবা করে না। সো এগুলোর উপর বেসিস করে আমার ইকোনমিক সিস্টেমটা দ্বারা করায়। সো এই হলো ইকোনমিক সিস্টেম। আমি আরেকটু ক্লিয়ার হব টাইপস অফ ইকোনমিক সিস্টেমে যদি যাই। ক্যাপিটালিজম সিস্টেম বলতেছে যে যার
আমার আমার অ্যাসেটগুলা নামে থাকবে, অ্যাসেটগুলা ব্যক্তি নামে থাকবে। অ্যাসেট যখন ব্যক্তি নামে থাকে, ঠিক আছে, আমার অ্যাসেট যখন ব্যক্তি নামে থাকে তখন ইনকামটা কিন্তু ব্যক্তির নামে চলে যায়। এখন যারা রিচ পিপল আরও রিচ হয়, রিচ পিপল আরও রিচ হয়। কেন হয়? কারণ তার যে অ্যাসেট আছে, অ্যাসেট থেকে তো সে ইনকাম জেনারেট করতেছে, রাইট? ধরেন আমার 10টা গাড়ি আছে, 10টা গাড়ি আমি রেন্ট দিছি, রেন্ট থেকে আমার ইনকাম আসতেছে। আমার একটা ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিতে আমার ইন্ডাস্ট্রির মালিক আমি, ওইখান থেকে আমার ইনকাম হচ্ছে। ওই ইনকাম দিয়ে আমি আরেকটা ইন্ডাস্ট্রি বানাচ্ছি, ওই ইন্ডাস্ট্রি থেকে ইনকাম আসতেছে। সো আমি একটা ইন্ডাস্ট্রি পরে আরেকটা ইন্ডাস্ট্রি আমি বানায় যাচ্ছি। সো এটা হলো ক্যাপিটালিজমের থিওরি। ওনারশিপ কি? ইন্ডিভিজুয়াল এবং প্রাইভেট কোম্পানি ওন দ্য অ্যাসেট, প্রাইস এবং প্রোডাকশন ডিটারমাইন বাই দ্য সাপ্লাই এবং ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমার প্রাইস এবং প্রোডাকশন আমি কোনটা করব। যেমন ইউনাইটেড স্টেট, ওটা ফ্রি মার্কেট ইকোনমি, ওইখানে কেউ ইন্টারফেয়ার করে না। তুমি এগ্রোতে লোন দেওয়া লাগবে, কোনো ফ্রি জিনিস নাই ওইখানে। আমার ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে সে কি গাড়ি তৈরি করবে না রাইস প্রডিউস করবে। বোঝা গেল? এই কারণে এই ক্যাপিটালিস্ট বলি না আমরা, ক্যাপিটালিজম বলি না, পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতিতে এই কারণেই যারা বড়লোক ওরা অনেক বড়লোক হচ্ছে, যারা গরিব তারা গরিব হচ্ছে। কারণ কি? কারণ অ্যাসেটের মালিক তো ব্যক্তি বা কোম্পানি, সো ওই অ্যাসেটগুলো তো আবার রিটার্ন জেনারেট করতেছে, রাইট? সোশ্যালিস্ট সিস্টেম কোনটা? যেমন কিউবা, ওনারশিপ গভর্নমেন্ট কন্ট্রোল। আমার দেশে যত অ্যাসেট আছে সব অ্যাসেট কন্ট্রোল করে গভর্নমেন্ট। আমার আজকে ধরেন জমি যত আছে, জমির মালিক হলো গভর্নমেন্ট। এখানে যারা চাষবাস করে ওদেরকে হয়তো আমার বেতন দেয় গভর্নমেন্ট। প্রোডাকশন এবং প্রাইসিং গভর্ন বাই স্টেট। আমার প্রোডাক্টের প্রাইস কত হবে, আচ্ছা চালের দাম কত হবে, এটা গভর্নমেন্ট সেট করে দেয়, ঠিক আছে? এটা কিউবা পিওরলি সোশ্যালিস্ট কান্ট্রি। গভর্নমেন্ট ওন করবে সব অ্যাসেট এবং মানুষ কাজ করবে, ঠিক আছে, কাজের বিনিময়ে শুধু বেতন পাবে। তার নামে যদি অ্যাসেট নেই, সে আপনি একটা অ্যাসেট দিয়ে আরেকটা অ্যাসেট তৈরি করার তার কোনো সুযোগ নেই। তাহলে মিক্সিং ইকোনমি কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ কি করতেছে? ব্লেন্ডেড ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট ফিচার। আমাকে বলছে যে তুমি ঠিক আছে, তুমি অ্যাসেটের মালিক, ওইটা ঠিক আছে, বাট তুমি কোনো কিছু বেচতে গেলে আমি যে প্রাইস সেট করব ওই প্রাইসে বেচতে হবে। আজকে কোন কোন সেক্টরের প্রাইস গভর্নমেন্ট সেট করে দেয়? মেডিসিনের প্রাইস গভর্নমেন্ট সেট করে দেয়। আজকে এলএনজির প্রাইস গভর্নমেন্ট সেট করে দেয়। আজকে ধরেন আমার গ্যাসের প্রাইস, সিলিন্ডারের প্রাইস গভর্নমেন্ট সেট করে দেয়, রাইট? সো অনেক কিছু প্রাইস গভর্নমেন্ট সেট করে দিচ্ছে। সো গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর মিলে কাজ করতেছে। ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো কিন্তু মিক্স ইকোনমি। এটা কিন্তু পুরো মার্কেটের উপর ছেড়ে দেয় না। যদি মার্কেটের উপর ছেড়ে দিত তাহলে কিন্তু আমার প্রাইসটা ডিপেন্ড করতো ডিমান্ড সাপ্লাইয়ের উপরে, গভর্নমেন্টের পারমিশন লাগতো না। তাহলে আমরা মিক্স ইকোনমিও শিখলাম। সো আমরা অনেকগুলো শিখলাম। আমরা চলে যাচ্ছি অন্য একটা পড়ায়, ইকোনমিক মডেল। আমরা একটু আগে কি পড়ছি? মডেল পড়ছি না সিস্টেম পড়ছি বলেন তো? একটু আগে আমরা সিস্টেম, সবাই কমেন্টস করে জানাবেন, সিস্টেম পড়ছি না মডেল পড়ছি? সিস্টেম সিস্টেম পড়ছি। হ্যাঁ। সো আমরা এখানে তাইলে আমরা মনে আছে তাইলে পড়াগুলা। সো ইকোনমিক মডেল আর ইউজড টু টেস্ট ইকোনমিক থিওরি। ইকোনমিক মডেলগুলো আমি কি করতেছি? আমি ইউজ করতেছি টু টেস্ট ইকোনমিক থিওরি। ইকোনমিক থিওরিগুলোকে টেস্ট করার জন্য আমি ইকোনমিক মডেলগুলো ইউজ করতেছি। আজকে প্রাইস বাড়লে যে ডিমান্ড কমবে, এটা হলো ইকোনমিক থিওরি, এবং এটাকে আমি টেস্ট করার জন্য মডেলগুলো ইউজ করতেছি। গ্রাফে দেখতেছি যে প্রাইস বাড়লে আসলে ডিমান্ড কমে কিনা। এক্সপ্লেন নোশন উইথ এক্সাম্পল দিয়ে আপনাকে এক্সপ্লেন করতে বলছে। হ্যাঁ, ইকোনমিক মডেল প্রোভাইড স্ট্রাকচারাল মেথড টু অ্যানালাইজ অ্যান্ড ভ্যালিডেট দ্য ইকোনমিক থিওরি। যেমন সাপ্লাই এবং ডিমান্ড থিওরি। এখানে আমি কি করতেছি? এটা দুইটা কিন্তু থিওরি, ডিমান্ড সাপ্লাই কিন্তু মডেল না, ঠিক আছে? ডিমান্ড সাপ্লাই মডেল না, ডিমান্ড সাপ্লাই কিন্তু থিওরি। এটা কিন্তু আমি মডেল দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। ওকে, থিওরিটা কি, মডেলটা কি? আমি একটু ডেফিনেশনটা পড়িয়ে দিলে, থিওরি হলো প্রাইস রাইজ উইথ ডিমান্ড এক্সিডিং সাপ্লাই, ফল হোয়েন সাপ্লাই এক্সিড ডিমান্ড। সো আমার প্রাইস রাইজ, আমার প্রাইসটা বাড়বে, আমার এটা হলো সাপ্লাই, এটা হলো ডিমান্ড। প্রাইস রাইজ উইথ ডিমান্ড এক্সিডিং সাপ্লাই, আমার প্রাইসটা বাড়বে যখন আমার ডিমান্ডটা কি হবে? এক্সিড করবে সাপ্লাইকে, ঠিক আছে? সো আমার সাপ্লাইকে প্রাইস রাইজ উইথ ডিমান্ড এক্সিডিং সাপ্লাই। আমার সাপ্লাই চেয়ে যদি আমার ডিমান্ড বেশি থাকে, আমার সাপ্লাইয়ের চেয়ে যদি ডিমান্ড বেশি থাকে তাহলে প্রাইসটা রাইজ করে। আমার সাপ্লাই আছে, ধরেন আমি একটু অন্যভাবে বলি, থিওরি বলতেছে আমার আজকে শার্ট, পুরো ইকোনমিতে 1000 ইউনিট শার্ট প্রডিউস হয়, ঠিক আছে?
কিন্তু আমার বাংলাদেশে যদি 1000 ইউনিট শার্ট প্রডিউস হয়, মানুষ যদি 1200 ইউনিট শার্ট ডিমান্ড করে, তখনই তো এটা প্রাইস বাড়ে। আমি আরও সহজ করে বলি, বাজারে আপনি গেলেন, বাজারে গিয়ে মাছ কিনতে গেলেন, ঠিক আছে? তো মাছ কিনতে গেলে আপনি গ্রামের ক্ষেত্রে যেটা হয়, আপনার নদীর মাছগুলো খুব ডিমান্ডেবল হয়। তো নদী থেকে যারা মাছ ধরে আনে, এখন সবাই তাকায় থাকে যে ওই মাছ কিনবে। নদী থেকে যখন মাছ কিনে আনে, মাছ ধরে আনে জেলে, তখন কাস্টমার থাকে 5 জন, বাট মাছ নিয়ে আসছে মাত্র 1 জন। সো তখন কি হয়, মাছের প্রাইস কিন্তু বেশি হয়, রাইট? সো ওই কথাটাই বলছে, প্রাইস রাইজ উইথ ডিমান্ড এক্সিডিং সাপ্লাই। আমার সাপ্লাই আছে, মাছ বিক্রি করতে আছে 1 জন, বাট আমি ডিমান্ড করতেছে 5 জন। তো ডিমান্ডটা যখন এক্সিড করবে সাপ্লাইকে, তখন প্রাইসটা বাড়বে, বেড়ে যাবে। ফল হয় দ্য সাপ্লাই এক্সিড ডিমান্ড, আমার এটা ফল করবে প্রাইসটা। 5 জনে যদি মাছ নিয়ে আসে, মাত্র 1 জন যদি বায়ার থাকে, তাহলে ওইটা প্রাইস ফল করবে। ওকে, সো মডেল কি? এটা আমি এই থিওরিকে আমি মডেলে কখন কনভার্ট করি? গ্রাফ রিপ্রেজেন্টিং দ্য সাপ্লাই এবং ডিমান্ড এবং প্রাইস রিলেশনশিপ। আমি গ্রাফে কি করতেছি, সাপ্লাই ডিমান্ডটা এবং প্রাইস রিলেশনশিপটা যখন গ্রাফিক্যালি প্রেজেন্ট করতেছি, তখন ওইটাকে আমি মডেল বলতেছি। আর থিওরিটিক্যালি যখন প্রেজেন্ট করতেছি, ওইটাকে থিওরি বলতেছি। এবার মনে রাখেন, আমি যখন থিওরিটিক্যালি বলতেছি ওইটা হলো থিওরি, আর যেটা আমি গ্রাফে প্রকাশ করতেছি ওইটা হলো মডেল। বুঝা গেল? ইকোনমিক রিসোর্স ফর প্রোডাকশন বিজনেস। ইকোনমিক রিসোর্স ফর প্রোডাকশন এবং বিজনেস, প্রোডাকশনের জন্য এবং বিজনেস করার জন্য আমার ইকোনমিক রিসোর্সগুলো কি কি? রিসোর্স হলো 4টা: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। এটা এখানে আলোচনা। সো আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। সো এই কম্পোনেন্টগুলো আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করব। ন্যাচারাল রিসোর্স, ল্যান্ডের কি কি আছে? ন্যাচারাল রিসোর্স লাইক ওয়াটার আমার ল্যান্ডের ভিতরে পড়ে, মিনারেল আমার ল্যান্ডের ভিতরে পড়ে, ফরেস্ট আমার ল্যান্ডের ভিতরে পড়ে, ল্যান্ড ইটসেলফও আমার ল্যান্ড। ইউটিলাইজেশন ইন ফুড প্রোডাকশন, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিংয়ে আমার কিন্তু ল্যান্ডটা ইউজ হয়। কনস্ট্রাকশন, আমি একটা বিল্ডিং বানাচ্ছি অফিস করার জন্য, এটা কিন্তু কনস্ট্রাকশনটা কিন্তু ল্যান্ডের উপরে হয়। ঠিক আছে, ঠিক আছে। তাহলে লেবার কোনটা? হিউম্যান এফোর্ট ইন প্রোডাকশন অ্যাক্রস ভেরিয়াস প্রফেশন, এটা হলো আমার লেবার। এখন এটা আমার সিএ প্রফেশন হোক আর এটা আমার ম্যানুয়াল লেবার হোক, যারা পরিশ্রম করে ওয়ার্কার, দুইজনই হলো লেবারের ভিতরে পড়বে। ওকে, তাহলে ক্যাপিটাল কোনটা? ক্যাপিটাল আমরা নর্মালি মনে হচ্ছে শুধু টাকা, তো শুধু ক্যাপিটাল মানে টাকা না, আমার টুলস, মেশিনারি, বিল্ডিং, টেকনোলজি, এগুলো হলো ক্যাপিটাল। সো বিল্ডিংটা কিন্তু আমার ল্যান্ড না, এটা আমার ক্যাপিটালের ভিতরে পড়বে। ওকে, টেকনোলজি হলো আমার ক্যাপিটাল। ইনক্লুড ফিজিক্যাল অ্যাসেট এবং এইডিং প্রোডাকশন, সবই আমার ক্যাপিটাল। এন্টারপ্রেনিউর কি? এন্টারপ্রেনিউর হলো স্কিল এবং রিস্ক টেকিং এবিলিটি। আমার দুইটা যখন একসাথে হবে, স্কিলও আছে আবার রিস্ক টেক করার এবিলিটিও আছে, ওইটা হলো আমার এন্টারপ্রেনিউর। সো আমার স্কিল থাকলে হবে না। আজকে যেমন আমি নোট লিখতে পারি, নোট লিখতে পারলেই হবে না, আমার নোট তো ছাপানো লাগবে, রাইট? এখন আমি যদি বই পাই ছাপাইলে সেল হবে কিনা, তাহলে কিন্তু আমি এন্টারপ্রেনিউর হইতে পারবো না। ওকে, অর্গানাইজ বিজনেস, মেক ডিসিশন এবং বিয়ার রিস্ক, আমাকে রিস্ক বিয়ার করা লাগছে। তাহলে আমি 4টা কম্পোনেন্ট শিখলাম, ইন ডিটেইলে শিখলাম। ড্র এবং এক্সপ্লেন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ফর এন ইকোনমি দ্যাট প্রডিউস মিল্ক এবং কুকি। কোনো একটা ইকোনমিতে মাত্র 2টা জিনিস প্রডিউস হয়। আমার গ্রাফে আমি বলছি না, ইকোনমিক্সের মডেলে একটা লিমিটেশন আছে। লিমিটেশন হলে এখানে আমরা এজিউম করি এবং এখানে আমি সব কিছু শো করতে পারি না। আমি গ্রাফে আমি 2টা প্রোডাক্ট আমি শো করতে পারবো, মিল্ক এবং কুকি শো করতে পারবো, 4টা প্রোডাক্ট শো করতে পারবো না। ঠিক আছে, সো ড্র এবং এক্সপ্লেন, আমাকে ড্র করতে বলছে এবং এক্সপ্লেন করতে বলছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, পিপিপিসি কার্ভ আমাকে ড্র করতে বলছে, এক্সপ্লেন করতে বলছে ফর এন ইকোনমি, যে ইকোনমিটা প্রডিউস করে থাকে মিল্ক এবং কুকি প্রডিউস করে থাকে। সো এটা হলো 1 নম্বর কোশ্চেন, এটা হলো 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে হোয়াট হ্যাপেন টু দিস ফ্রন্টিয়ার ইফ ডিজিজ কিল হাফ অফ দ্য কাউ। অর্ধেক গরু যদি মারা যায়, তাহলে আমি তো মিল্কও প্রডিউস হবে না, কুকিও প্রডিউস হবে না, অর্ধেকে নেমে যাবে, রাইট? সো এটা হলো সেকেন্ড আলোচনা। সো আমি প্রথম আলোচনায় আসি। আমি একটা প্রোডাকশন পসিবিলিটি কার বাকি, আমার যে রিসোর্সগুলো আছে, আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর আছে, ওই আমি 4টা সব রিসোর্স দিয়ে আমি হয় কি করব, আমি কুকি যদি প্রডিউস করি 2000 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো, আর যদি আমি মিল্ক প্রডিউস করি 1000 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারবো। ঠিক আছে, সো আমার এটা হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ।
আমি এই কার্ভের যে কোনো পয়েন্টে থাকতে পারি, আমি এই পয়েন্টে থাকতে পারি, এ পয়েন্টে থাকতে পারি, এ পয়েন্টে থাকতে পারি, যে কোনো পয়েন্টে আমার থাকার পসিবিলিটি আছে। এই পসিবিলিটি আছে বলে এটাকে প্রোডাকশন পসিবিলিটি বলতেছি, ঠিক আছে। যে কোনো পয়েন্টই ভায়াবল, আমার যে রিসোর্সগুলো আছে আমি রিসোর্সগুলো দিয়ে আমি যে কোনো পয়েন্টে থাকতে পারি। এখন আপনি কোশ্চেন করবেন আমি কি কুকি বেশি প্রডিউস করবো না মিল্ক বেশি প্রডিউস করবো, ডিপেন্ড করবে হলো আমার ডিমান্ডের ওপরে। আমার ডিমান্ড যেটা বেশি হবে আমি ওইটাই প্রডিউস করবো। ওকে, সো তাহলে আমি 1 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, 1 নম্বর কোশ্চেন অ্যান্সার পেয়ে গেলাম। প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আমি ড্র করলাম এবং আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আমি এক্সপ্লেন করলাম। এবার আসি সেকেন্ড পয়েন্ট। অর্ধেক গরু যদি মারা যায়, অর্ধেক গরু মারা গেলে আমি 1000 ইউনিট কুকি প্রডিউস করতে পারবো, আমার 500 ইউনিট মিল্ক প্রডিউস করতে পারবো। আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা নিচে শিফট হবে, নিচের দিকে শিফট হবে। কেন নিচের দিকে শিফট হবে? আমার এই যে আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, তার ভিতরে আমার কি হচ্ছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, মানে গরু মারা গেছে, মানে আমি এই 4টার ভিতরে কোনটাতে পড়বে ওইটা বুঝতেছি না, বাট আমি যেহেতু এটাও বুঝতেছি আমার অর্ধেক গরু যেহেতু মারা গেছে, আমার প্রোডাকশন কমে যাবে, আমার রিসোর্স কমে গেছে, আমি মিল্ক প্রডিউস করতে পারবো না। মিল্ক প্রডিউস না করলে আমি কুকিও প্রডিউস করতে পারবো না। ওকে, কারণ কুকি প্রডিউস করতে আমার মিল্ক দরকার হয়। তাহলে আমার প্রোডাকশন পসিবিলিটি কার্ভ ডাউনওয়ার্ড শিফট হবে, ডাউনওয়ার্ড শিফট করবে, তখন আমি এই কার্ভে থাকবো। সো আমি চাইলে সব রিসোর্স দিয়ে আমি কুকি প্রডিউস করতে পারবো 1000 ইউনিট, অথবা 500 ইউনিটে মিল্ক প্রডিউস করতে পারবো। সো আমি এই পয়েন্টে থাকবো না, এই পয়েন্টে থাকবো না, এই পয়েন্টে থাকবো না, এই পয়েন্টে থাকবো, ডিপেন্ড করবে আমার মার্কেট ডিমান্ডের উপরে। সো এখন চলে যাচ্ছে ওয়ে অফ ইফিসিয়েন্সি অন প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ। এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার ইফিসিয়েন্সি অর্জন করার জন্য আমি কিভাবে ইফিসিয়েন্সি অর্জন করব প্রোডাকশন পসিবিলিটি কার্ভের। আমি ইফিসিয়েন্সি অর্জন করব দুইভাবে, একটা হলো অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি আর টেকনিক্যাল ইফিসিয়েন্সি। অ্যালোকেটিভ ইফিসিয়েন্সি বলতেছে যে আমি আমার যে রিসোর্সগুলো আছে, আমি রিসোর্সগুলো দিয়ে আমি কোনটা বেশি প্রডিউস করব, কোনটা কম করব, এটা আমার ডিপেন্ড করবে সোশ্যাল প্রিফারেন্সের উপরে। সোসাইটিতে যেটার প্রিফারেন্স বেশি থাকবে ওইটা আমি বেশি প্রডিউস করব, তাহলে আমার ইফিসিয়েন্ট হবে, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি হবে, আমার পুরোটাই সেল হয়ে যাবে, আমার আনসোল্ড থাকবে না। এটা হলো অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। আমাকে আমার ব্যবসা করলেই হবে না, আমি কোনো কিছু প্রডিউস করলেই হবে না, আমাকে আগে বুঝতে হবে আমি ওই প্রোডাকশনটা আমার কাজে লাগবে কিনা। ওকে, বাংলাদেশে কি হয়, অনেক জিনিস নষ্ট হয় না, যেমন কিছু কিছু বছর দেখবেন আলু নষ্ট হয়, ঠিক আছে, আলু নষ্ট হয়ে যায়, কারণ বাংলাদেশের গভর্নমেন্টের কাছে কোনো ডেটা নাই কি পরিমাণ আলু আমার বাংলাদেশের মানুষের জন্য দরকার। অনেক সময় ফ্ল্যাট আনসোল্ড থাকে, আকাশের প্রচুর ফ্ল্যাট আনসোল্ড, আমার ফ্ল্যাট ব্যবসায়ীর কাছে এরকম কোনো ডেটা নাই আসলে ফ্ল্যাটের ডিমান্ড কত আর ফ্ল্যাটের সাপ্লাই আমরা কতটুকু রেডি করতেছি। তো এখানে কিন্তু অ্যালোকেটিভ ইফিসিয়েন্ট হচ্ছে না। আমার অ্যালোকেটিভ যদি আমি ইফিসিয়েন্ট হইতে চাই, আমার ডেটা কালেক্ট করতে হবে প্রচুর। ডেটা কালেক্ট করে আমাকে বুঝতে হবে আসলে আমার সোশ্যালের প্রিফারেন্সটা কি, সোসাইটির প্রিফারেন্সটা কি। সো যেটা প্রিফারেন্স বেশি হবে ওইটা বেশি প্রডিউস করবো, তাহলে আমার আনসোল্ড থাকবে না, আমার অ্যালোকেটিভ এফিসিয়েন্সি আসবে, আমার রিসোর্সগুলো প্রপার ইউটিলাইজেশন হবে। ওকে, তারপর আসি টেকনিক্যাল ইফিসিয়েন্সি। টেকনিক্যাল ইফিসিয়েন্সি বলতেছে প্রডিউসিং ম্যাক্সিমাম পসিবল গুড, আমি ম্যাক্সিমাম প্রডিউস করব, আমি ম্যাক্সিমাম করব মানে হইলো আমি আসলে কোথায় থাকবো, আমি ম্যাক্সিমাম করব, আমি হয় এই পয়েন্টে থাকবো, এই পয়েন্টে থাকবো, এই পয়েন্টে থাকবো, আমি ভিতরের কোনো পয়েন্টে প্রডিউস করবো না, আমি ম্যাক্সিমাম প্রডিউস করব, আমি প্রোডাকশন পসিবিলিটি গ্রাফের ভিতরে থাকবো। কেন ম্যাক্সিমাম প্রডিউস করব? আমার টেকনোলজি এবং রিসোর্সগুলো প্রপার ইউটিলাইজেশনের জন্য, 100% ইউটিলাইজেশনের জন্য। বাংলাদেশের দিকে যদি তাকান আপনি দেখবেন লেবার আনএমপ্লয়েড থাকে, কারণ আমি লেবার ইউটিলাইজ করার জন্য আমি আসলে কোনো ওইভাবে আমি মেকানিজম অ্যাপ্লাই করতেছি না, আমি ইকোনমিক কোনো ডিসিশন নিতেছি না ওইভাবে ম্যাক্রো ইকোনমিক ভিউ পয়েন্ট থেকে যে আমার পুরো বাংলাদেশের মানুষ সবাই কাজ করবে। এখন আপনি বলবেন যে দেখি পসিবল সব মানুষকে কাজে লাগানো? হ্যাঁ পসিবল। আমার গভর্নমেন্টের যদি প্ল্যান থাকে যে আমি পুরো সবগুলো মানুষকে কাজে লাগাবো তাহলে পসিবল। কিভাবে পসিবল? আমি আজকে আরএমজি সেল করতেছি, আমি গার্মেন্টস সেল করতেছি বাইরের কান্ট্রিতে, আমি এমন প্রোডাক্ট নিয়ে আসবো যেগুলো বাইরে এক্সপোর্ট করতে পারবো, এবং মানুষগুলা কি করবে ওই জিনিসে ইনভলভ হয়ে যাবে, কাজে ইনভলভ হবে। সো গভর্নমেন্টের পলিসি থাকা লাগবে যে আমার দেশের মানুষ কতজন কাজ করতেছে, কতজন বেকার আছে। সো এই বেকারত্ব দূর করার জন্য আমার কি করতে হবে, তাদেরকে ট্রেন আপ করা লাগবে, ওদেরকে আমি কাজে এঙ্গেজ করা লাগবে, তাদেরকে ক্যাপিটাল দেওয়া লাগবে। সো এইভাবে কিন্তু আমি চাইলে কি করতে পারি, আমি সব মানুষকে কাজে লাগাইতে পারি।
সো এই হলো দুইটা এফিসিয়েন্সি, আমার ওয়াই অফ এফিসিয়েন্সি ইন প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ। আমরা এখানেই শেষ না, আমরা আরও পড়বো। আমরা ইফিসিয়েন্সি এবং ইনএফিসিয়েন্সি নিয়ে কথা বলবো। আমি কোনটাকে ইফিসিয়েন্সি বলবো, কোনটাকে ইনএফিসিয়েন্সি বলবো। তো প্রোডাক্টিভ ইফিসিয়েন্সি আমি কখন বলবো, যখন আমি এই প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভে থাকবো। আমার যে রিসোর্সগুলো আছে আমি সবগুলো যখন ইউটিলাইজ করব, কখন 100% ইউটিলাইজেশন হবে, কখন যখন আমি গ্রাফের কোনো একটা পয়েন্টে থাকি, এই পয়েন্টে থাকি, গ্রাফের কোনো একটা পয়েন্টে থাকলে আমি, তার মানে হলো আমি 100% রিসোর্স ইউটিলাইজ করতেছি, আমি ম্যাক্সিমামটা প্রডিউস করতেছি। বাট আমি যদি আমার প্রোডাকশন পসিবিলিটি আছে এ পয়েন্ট, বাট আমি যদি প্রডিউস করি এই পয়েন্টের নিচে যদি প্রডিউস করি, তার মানে আমি কি করতেছি, কম রিসোর্স ইউজ করতেছি, কম প্রডিউস করতেছি, এখানে আমার আনএমপ্লয়মেন্ট থেকে যাচ্ছে, ঠিক আছে। সো তখন এটাকে আমি বলতেছি ইনএফিসিয়েন্সি। বোঝা গেল? আমি আবারও রিপিট করতেছি, প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যখন আমি কার্ভে বিলং করব, এটা বলে আমার ইফিশিয়েন্ট পয়েন্ট, যখন আমি নিচে বিলং করব, ইনএফিশিয়েন্ট পয়েন্ট। এখন আপনি বলবেন আমরা এখানে যদি প্রডিউস করি, এখানে তো প্রডিউস করা সম্ভবই না, আমার ওই পরিমাণ রিসোর্স আমার নাই। সো এই ছিল আমার এফিসিয়েন্সি ইনএফিসিয়েন্সির ব্যাপার। আমি একটু কোশ্চেন অ্যান্সার সেশনে যাই, সবাই কমেন্টস করবেন, সাউন্ড করবেন না। সো আমার কমেন্টসে সবাই সিস্টেম বলছেন, ওইটার অ্যান্সারটা ঠিক ছিল সবার। একটা ব্রেক দিতে বলতেছেন, আমরা একটু পরে ব্রেক দিব। সো আমি বুঝতেছি অনেক কিছু পড়াচ্ছি। প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কি রিপিট করবো কিনা, সো এটা বলেন নাই। সো থ্যাংকস কামরুল ভাই বলছেন থ্যাংকস। সো আপনাকেও থ্যাংকস। সো আমরা তাহলে পড়াটা আগাই। হ্যাঁ, আমরা তাহলে এই পর্যন্ত অনেক কিছু বুঝছি। সো আমরা এখন আবার পড়ায় ফিরে আসতেছি। ইম্প্যাক্ট অফ ইমপ্রুভ টেকনোলজি অন এডুকেশন অন প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ। আমার যদি টেকনিক্যাল এডুকেশন ইমপ্রুভ হয়, টেকনিক্যাল এডুকেশন যদি ইমপ্রুভ করলে আমার যে লেবার আছে, লেবাররা মোর ইফিশিয়েন্ট হবে। লেবাররা যখন বেশি ইফিশিয়েন্ট হবে, তারা বেশি প্রডিউস করতে পারবে, রাইট? প্রডিউস করতে পারলে, আমি যে বলছিলাম যে আমার রিসোর্স, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রিনর, তার ভিতর ল্যান্ড, লেবারদের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। লেবারদের প্রোডাক্টিভিটি যখন বাড়বে, সো আমি কি করছিল, আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ ছিল এইটা, বাট আমার লেবারদের যেহেতু প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, তখন প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আউটওয়ার্ড শিফট করবে, আমার এটা হয়ে যাবে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটা হয়ে যাবে প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ, ফ্রন্টিয়ার আপে চলে যাবে। ওইটাই বুঝাচ্ছি, ঠিক আছে? এখন আপনি বলবেন, যদি বাংলাদেশে প্রচুর এন্টারপ্রেনিউর জন্মায়, এন্টারপ্রেনিউর যদি বাড়ে, এন্টারপ্রেনিউর যদি আপ হয়, তখন আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আপ হবে। চারটা যদি সমানে আপ হয়, তাহলে আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ অনেক আপ হবে। এটা হলো মূল আলোচনা। দ্য ডায়াগ্রাম ইলাস্ট্রেট হাউ অ্যাডভান্স টেকনিক্যাল এডুকেশন ইমপ্রুভ হিউম্যান ক্যাপিটাল, আমার ইমপ্রুভ করতেছে, শিফটিং দ্য প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আউটওয়ার্ড। আমার প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ ছিল আমার এটা থেকে আমার চলে গেছে, উপরে চলে গেছে। বোঝা গেল? পড়াগুলো যদি সহজ, যদি আপনি ধরতে পারেন। A point inside the production facility frontier is feasible but not efficient. Do you agree? Yes, I agree. আমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে আমি নিচে থাকতে পারি, আমার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার হলো এটা, আমি এটার নিচে থাকতে পারি, বাট এটা আমার পসিবল বাট নট এফিশিয়েন্ট। আমার এফিশিয়েন্ট হইলো না, আমার সব রিসোর্স আমি ইউজ করতেছি না। সো এ পয়েন্ট ইনসাইড দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ ফেজিবল বাট নট এফিশিয়েন্ট। ওকে, কেন ফেজিবল? কারণ এটা সম্ভব, আমি কিছু আনইউটিলাইজ রাখবো, আর এটা এফিশিয়েন্ট না কেন? কারণ আমার রিসোর্সগুলো প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। সো এই কথাগুলো কিন্তু বলা লাগবে। সো 2 লাইনে বলে দিলে হবে না, আর একটু ডিটেলে বলা লাগবে। Why do economists sometimes offer conflicting advice to policy maker? সো আমার ইকোনমিস্টরা মাঝে মাঝে কনফ্লিক্টিং অ্যাডভাইস কেন দেয় পলিসি মেকারদেরকে? আমার ইকোনমিস্টরা সবসময় যে আমার আসলে ইকোনমিক পথে থাকে তা না, অনেক সময় কনফ্লিক্টিং দেয়। আমার একজন এক রকম মতামত দেয়। কেন? কারণ হলো ডাইভার্স পার্সপেক্টিভ। কেউ হলো কেনিশিয়ান মডেল ফলো করে, কেউ হলো ক্লাসিক্যাল মডেল ফলো করে, ঠিক আছে? সো আমার এই কারণে এই সমস্যাটা হয়। আমি যদি আরেকটু ডিটেলে বলি, আজকে ধরেন আমার মানিটারি পলিসি নিয়ে আমরা সবাই জানি, মানিটারি পলিসি। সো মানিটারি পলিসিতে যদি মানি সাপ্লাই বাড়ায়,
মানি সাপ্লাই বাড়াইলে, মানি সাপ্লাই যদি বাড়ায় তাহলে আমার ইনফ্লেশন বাড়ে। আবার কি হয়, এমপ্লয়মেন্ট জেনারেট হয়, এমপ্লয়মেন্ট বাড়ে। তো ইনফ্লেশনটা আমার জন্য খারাপ, বাট এমপ্লয়মেন্ট হচ্ছে এটা আমার জন্য ভালো। আবার যদি মানি সাপ্লাই আমি কি করি, কমাই দেই, আমার ইনফ্লেশন কমে বাট আমার এমপ্লয়মেন্ট কমে যায়, তখন আবার এটা খারাপ। এখন আমাকে বলেন তো, আমি কি মানি সাপ্লাই বাড়াবো না কমাবো? সো আমাকে ব্যালেন্স করব, আমি এমনভাবে বাড়াবো যাতে আমার ইনফ্লেশনের কন্ট্রোলে থাকে। সো আমি অনেক বেশি বাড়াবো না, আমি মডারেট করা থাকবো, আমি ব্যালেন্স করার চেষ্টা করব আমার এমপ্লয়মেন্টের সাথে ইনফ্লেশন রেটের। কারণ ইনফ্লেশন হলে আমার সাধারণ পাবলিক সাফার করে, আবার এমপ্লয়মেন্ট জেনারেট না হলে ইকোনমি ভাইব্রেন্ট হয় না। সো আমি ব্যালেন্স করার চেষ্টা করব। সো এরকম অনেক ইস্যু আছে, যে ইস্যুগুলোতে কি হয়, আমার ইকোনমিক্সটা কি করে, আমার কনফ্লিক্টিং অ্যাডভাইস দেয়, ঠিক আছে। সো আমার প্রথম রিজনটা হলো ডাইভার্স পার্সপেক্টিভে দেয়, কেউ কেনিশিয়ানকে ফলো করে, কেউ ক্লাসিক্যাল মডেল ফলো করে, ঠিক আছে। এই কারণে আমি ডাইভার্স পার্সপেক্টিভ চিন্তা করতেছি বলে আমি কি করতেছি, আমি কনফ্লিক্টিং অ্যাডভাইস দিচ্ছি। ডেটা লিমিটেশন, অনেক সময় আমার ডেটা শর্টেজ থাকে, এই কারণে আমি ডেটা লিমিটেশনের কারণে আমি আসলে ডাইভার্স কনফ্লিক্টিং অ্যান্সার দিচ্ছি। ভ্যালু জাজমেন্ট, আমি ফ্যামিলি কার্ডের বিপক্ষে, ঠিক আছে। তো আমি ফ্যামিলি কার্ডের বিপক্ষে, যেহেতু আমি ফাইন্যান্সে পড়াশোনা করছি। এই সাবসিডিগুলো আমার ইকোনমিতে ইনএফিসিয়েন্সি ক্রিয়েট করে, ঠিক আছে। আপনি পক্ষে না বিপক্ষে, সবাই কমেন্টস করেন তো। ফ্যামিলি কার্ড দেওয়া, বয়স্ক ভাতা দেওয়া, এগুলোকে আপনি পক্ষে না বিপক্ষে বলেন। তারপর ইলেকট্রিসিটিতে সাবসিডি দেওয়া, এক কথায় সাবসিডির পক্ষে আপনি না বিপক্ষে, সবাই আমরা কমেন্টস করব। সো আমরা কমেন্টস করে জানাবো। অপোজিট, জাকির ভাই অপোজিটে আছেন, ফারহানা আপু। সো আমি এগেনস্টে, সো আমারটা আমি বলছি শুরুতেই। আচ্ছা, একজনে বলছেন পক্ষে, আমিনুল হক ভাই বলছেন পক্ষে, শারমিন আপু বলছেন অপোজিটে, সো সো শফিকুল ইসলাম ভাই বলছেন অপোজিট। সো ম্যাক্সিমাম আমি এগেনস্টে। হ্যাঁ, সাবসিডির আমিও এগেনস্টে। সো আমার সাবসিডির এগেনস্টে কেন? সাবসিডি হলো একটা ইকোনমিতে ইমব্যালেন্স ক্রিয়েট করে, ইনএফিসিয়েন্সি ক্রিয়েট করে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আজকে যদি ইলেকট্রিসিটিতে সাবসিডি না দিত, আজকে আমার ইলেকট্রিসিটি ইউনিট প্রতি প্রাইস হইতো 25 টাকা। 25 টাকা হলে কি হইতো? আমি কনজামশন করতাম, আমি অত বেশি কনজিউম করতাম না, তাহলে আমার কনজামশন কমে যেত। আমি সোলারে ইউজ করতাম, সোলারে যদিও আমার কি হয় 26 টাকা বা 30 টাকা খরচ পড়ে, আমি সোলারে বেশি ইউজ করতাম, আমি অল্টারনেটিভ এনার্জি বেশি ইউজ করতাম, আমি কনজামশন কম করতাম। তাহলে আমার এখানে কিন্তু ইফিশিয়েন্ট একটা ইকোনমি হইতো গভর্নমেন্টের সাবসিডি কমে না দিলে, রাইট। সো আমার সাবসিডি আমার জন্য কিন্তু খারাপ। সো এবার আসি যে আমি কেন এটার পক্ষে বলতেছে, কেন অনেকে, তারা হলো ওয়েলফেয়ার ইকোনমি নিয়ে আলোচনা করে। ওয়েলফেয়ার ইকোনমি, সে বয়স্ক ভাতা কেন দেওয়া দরকার? ওয়েলফেয়ার ইকোনমির জন্য, সেই গরিব তাকে দেওয়া লাগবে। সো আমার অ্যাবাউট পার্সোনাল বিলিফ অ্যাবাউট ফেয়ারনেস, ইকুয়ালিটি এবং গ্রোথের জন্য আমার পলিসি ভেরি করে। ভ্যালু জাজমেন্টে আমি কি করতেছি, আমার জাজমেন্টের ভ্যালুটা ডিফারেন্ট, এই কারণে আমি ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছি। আনসার্টেনিটি এবং কমপ্লেক্সিটি, দ্য ইকোনমি ইজ কমপ্লেক্স এবং আউটকাম আর আনসার্টেন, অনেক সময় আনসার্টেন, এই কারণে আমি ডিফারেন্ট ভিউ দিচ্ছি। আমার ডিফারেন্ট পলিসি প্রায়োরিটি, সাম ফোকাস অন ইনফ্লেশন কন্ট্রোল, আবার আদার ফোকাস করে এমপ্লয়মেন্টের উপরে, এটা আমি অলরেডি বলে ফেলছি, রাইট। সো ডিফারেন্ট পলিসি প্রায়োরিটি আমি দিচ্ছি। সো এই কারণে আমি কি করতেছি, আমি ডাইভার্স ওপিনিয়ন দিচ্ছি। বোঝা গেল? এবার এসে অপরচুনিটি কস্ট। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, যদি ক্লাস না নিতাম তাহলে আমি কি করতাম, আমি ক্লাস না নিলে আমি হয়তো টিভি দেখতে পারতাম, আমার টাইমটা আমি কি করতে পারতাম, নিজেকে দিতে পারতাম, ফ্যামিলিকে দিতে পারতাম, রাইট। সো আমার অপরচুনিটি কস্ট কি, আমি ফ্যামিলিকে টাইম দিতে পারতেছি না। আজকে ধরেন আপনি 100 টাকা আপনি যদি ব্যাংকে রাখেন, অথবা আপনি ব্যাংকে রাখলে আপনি ইন্টারেস্ট পাবেন, আর আপনি যদি বিজনেসে খাটান তাহলে আপনি প্রফিট পাবেন। সো প্রফিট পাওয়ার জন্য আপনি কী করতেছেন, ইন্টারেস্টকে ফরগো করতেছেন, এটা হলো অপরচুনিটি কস্ট। আমি ব্যাংকে রাখলে আমি ইন্টারেস্ট পাইতাম, আমি এখন ব্যবসায় খাটাচ্ছি, আমি এখন প্রফিট পাইতেও পারি, নাও পাইতে পারি, বাট আমি বিজনেসে যে আমি টাকাটা ইউজ করতেছি, এই কারণে আমার অপরচুনিটি কস্ট কি, আমি ব্যাংকে রাখলে যে ইন্টারেস্ট পাইতাম, এটা হলো আমার অপরচুনিটি কস্ট। ওকে,
সো আমার অপরচুনিটি কস্ট হলো ভ্যালু অফ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফর গুড হোয়াইল মেকিং দিস চুজ। আমি যখন চুজ করতেছি আমি ব্যাংকে রাখবো না বিজনেসে খাটাবো, আমাকে একটা জিনিস আমাকে কি করতে হচ্ছে, ফরগো করা লাগতেছে, ছাড় দেওয়া লাগতেছে। এই ছাড় দেওয়াটা হলো অপরচুনিটি কস্ট। ওকে, ইন্ট্রোডাকশন টু সার্কুলার ফ্লো ডায়াগ্রাম নিয়ে আমি কথা বলবো। সার্কুলার ফ্লো ডায়াগ্রামের দুইটা পার্ট থাকে, একটা হলো হাউস হোল্ড আর একটা হলো বিজনেস। ঠিক আছে, সো আপনি দেখেন এখানে আমার কি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর। ল্যান্ডের ওনার কে? কেউ না কেউ ল্যান্ডের ওনার। লেবারের ওনারও তো কেউ না কেউ। ঠিক আছে, ক্যাপিটালের ওনারও তো কেউ না কেউ। অ্যান্ড এন্টারপ্রেনিউর তো কোনো না কোনো ব্যক্তি, রাইট? সো ওনাররা একটা পার্ট আর বিজনেস একটা পার্ট। ঠিক আছে, তো আমার ল্যান্ডের জন্য সে কি পাচ্ছে? ল্যান্ডের জন্য সে রেন্ট পাচ্ছে। লেবারের জন্য সে কি পাচ্ছে? স্যালারি পাচ্ছে অথবা ওয়েজ পাচ্ছে। ক্যাপিটালের জন্য সে ইন্টারেস্ট পাচ্ছে, যদি টাকা হয় আর কি। এন্টারপ্রেনিউরের জন্য সে প্রফিট পাচ্ছে, ব্যক্তি পাচ্ছে, রাইট? সো আমার ব্যক্তি এবং ব্যবসাকে যদি আমি আলাদাভাবে চিন্তা করি, সো আমার হাউস হোল্ড হলো ব্যক্তি আর ব্যবসা হলো ব্যবসা। সো আমি কি করতেছি? আমি রেন্ট পাচ্ছি, স্যালারি পাচ্ছি, ইন্টারেস্ট পাচ্ছি, প্রফিট পাচ্ছি। আমি টাকাগুলো নিয়ে আমি আবার কি করতেছি? প্রোডাক্ট কিনতেছি, রাইট? প্রোডাক্ট কিনতেছি, আবার টাকা দিয়ে দিচ্ছি। সো এই সার্কুলার ফ্লোটা এখানে আলোচনা করবো। হাউস হোল্ড কি করতেছে? পার্সোনাল ইনকাম করতেছে ওএস দিয়ে অথবা ডিভিডেন্ড দিয়ে। তাহলে সে কি করতেছে? সে দিতেছে কি বিজনেসকে? বিজনেসকে সে দিচ্ছে হইলো লেবার দিচ্ছে। ঠিক আছে, আর সে আমি লেবার দিয়ে চিন্তা করি, আমি লেবার দিচ্ছি ব্যবসাকে, ব্যবসা আমাকে কি দিচ্ছে? আমাকে ইনকাম দিচ্ছে। ওই ইনকাম দিয়ে আমি কি করতেছি? আমি আবার এক্সপেন্স করতেছি, আমি কেনাকাটা করতেছি। কেনাকাটা করার ফলে কি হচ্ছে? আমার এক্সপেন্ডিচার করতেছি, টাকাটা আমার টাকা কোথায় যাচ্ছে? টাকাটা কিন্তু ব্যবসার কাছে চলে যাচ্ছে। এটা আমার ওই সেম ব্যবসা হইতে পারে, ডিফারেন্ট ব্যবসা হইতে পারে, সেম হইতে পারে, ডিফারেন্ট ব্যবসায়ীর কাছে হইতে পারে, বাট বিজনেসের কাছে কিন্তু টাকাটা চলে যাচ্ছে, রাইট? তার বিনিময়ে আমি কি পাচ্ছি? টাকার বিনিময়ে আমি গুডস এবং সার্ভিসগুলো পাচ্ছি, গুডস এবং সার্ভিস পাচ্ছি। সো এভাবে কিন্তু সার্কুলারলি ঘুরতে থাকে। ঠিক আছে, এভাবে সার্কুলারলি ঘুরতে থাকে। সো এটাকে আমি বলতেছি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। আমি কি করতেছি? আমি গুডস এন্ড সার্ভিস পাচ্ছি, আমি আবার লেবার দিচ্ছি, আমি আবার লেবার দিচ্ছি, তার বিনিময়ে আমি ওএস পাচ্ছি, ওই ওএস দিয়ে আমি আবার কি করতেছি? প্রোডাক্ট কিনতেছি, আমি প্রোডাক্ট পাচ্ছি। তো এইভাবে এটা যত বেশি ঘুরবে, যত বেশি বেশি ঘুরবে, ইকোনমি তত ভাইব্রেন্ট হবে। বুঝা গেল? কারো সমস্যা এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামে? সো আমরা শিখলাম হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে মেজর ইকোনমিক সিস্টেম নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি 3টে সিস্টেম নিয়ে আলোচনা করছি, রাইট? আমার ওখানে কি ছিল? ফিউডালিজম ছিল, সোশ্যালিজম ছিল, ক্যাপিটালিজম ছিল, সোশ্যালিজম ছিল, আর হলো মিক্স ইকোনমি ছিল, রাইট? এখানে আমরা 5টা নিয়ে আলোচনা করব। আমার মিক্স ইকোনমি অলরেডি আলোচনা করে ফেলছি, আমরা ক্যাপিটালিজম অলরেডি আলোচনা করে ফেলছি, সোশ্যালিজম অলরেডি আলোচনা করে ফেলছি। সো আমি এখানে ফিউডালিজম কি? আমার ফিউডালিজম বলতেছে লর্ড ওন ল্যান্ড। আমার কি করবে? লর্ড ওন ল্যান্ড, পিসেন্ট ওয়ার্ক ফর প্রোটেকশন অ্যান্ড হারভেস্ট শেয়ার। সো ফিউডালিজমের লর্ড ওন শেয়ার, আমরা জানি না, জমির মালিক ছিল এক সময়, লর্ড ছিল জমির মালিক। ঠিক আছে, গভর্নমেন্ট না কিন্তু, জমিদাররা জমির মালিক ছিল, জমিদাররা জমির মালিক ছিল। সো আমার বাকি সব মানুষ কী করতো? শুধু কাজ করতো, কাজের বিনিময়ে সে আমার স্যালারি পাইতো অথবা সে ওয়াইস পাইতো। সো এটা ছিল ফিউডালিজমের যুগ। ফিউডালিজমের পরে আসছে ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম কি? প্রাইভেট ওনারশিপ থাকবে, সে বড়লোক হবে, বড়লোকরা বড়লোক হবে। সোশ্যালিজম বলতেছে যে না, কালেকটিভ ওনারশিপ হবে, গভর্নমেন্ট সব ওন করবে। ঠিক আছে, ওয়েলথ ডিস্ট্রিবিউটেড ফর ইকুয়ালিটি, সবাই সমান পাবে, সবাই সমানভাবে পাবে, সবাই সমান ওয়েস পাবে। ঠিক আছে, সো আমার কেউ সায়েন্টিস্টের বেতন যে আমার স্বাভাবিক লেবারের বেতন সেম, সবাই সমান ওয়েস পাবে। বাট কমিউনিজম বলতেছে আবার ডিফারেন্ট কথা। কমিউনিজম বলতেছে অন নিড, তোমার যা দরকার হবে তা আমি দিব, তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যা লাগবে গভর্নমেন্ট প্রোভাইড করবে। তোমার যদি 5টা বেবি থাকে, 5 জনের খরচই গভর্নমেন্ট বহন করবে। ঠিক আছে, সো আমার অন বেসিস অফ ডিমান্ডের বেসিসে আমি তোমাকে টাকা দিব, অন নিডের বেসিসে দিলে হলো কমিউনিজম। সোশ্যালিজম হইলো তোমার 5টা বেবি হইলো তুমি 100 টাকা স্যালারি পাবা, 10টা বেবি হইলো 100 টাকা পাবা। সোশ্যালিজম বলতেছে ইকুয়ালিটি। ঠিক আছে,
বুঝা গেল? মার্কেট ইকোনমি ভার্সাস রেগুলেটেড ইকোনমি। মার্কেট ইকোনমিতে কি হয়, আমার ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেসিস করে আমার প্রোডাক্টের প্রাইস সেট হয়, প্রোডাকশন সেট হয়, বিজনেস এবং কনজিউমার মেক মোস্ট ডিসিশন উইথ মিনিমাম গভর্নমেন্ট ইন্টারভেনশনের ভিতরে। এক্সাম্পল ফ্রি মার্কেট ইকোনমি, যেমন ইউএসের ইকোনমি। রেগুলেটেড ইকোনমি কোনটা? বাংলাদেশের ইকোনমি, যে প্রাইস গভর্নমেন্ট যদি সেট করে দেয়। ঠিক আছে, হুইচ ইজ বেটার? মিক্স ইকোনমি বেটার। একবারে আমার ফ্রি ইকোনমিও ভালো না, আবার আমার রেগুলেটেড ইকোনমিও ভালো না। আমার কোনটা ভালো? আমার মিক্স ইকোনমি ভালো। আমি কিছু জিনিস রেগুলেটেড করব যেখানে দরকার, যেখানে দরকার আমি করব না। ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম এবং অপরচুনিটি কস্ট। সো আমরা এখানে দুটো জিনিস শিখবো। ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেম কি? প্রবলেমটা হলো স্কারসিটি। প্রবলেমটা হলো স্কারসিটি, রাইট? এটা আমার রিপিটেটিভ পড়া, সো আমি আর ডিটেলে গেলাম না। সো স্কারসিটিটা হলো প্রবলেম। হিউম্যান ওয়ান্ট আর আনলিমিটেড, বাট আমার রিসোর্স হলো লিমিটেড। এটা হলো আমার ফান্ডামেন্টাল প্রবলেম অফ ইকোনমি। আর অপরচুনিটি কস্ট কোনটা? আমি কোনো কিছু পাওয়ার জন্য যে জিনিসটা ছাড় দিচ্ছি, ওটা হলো অপরচুনিটি কস্ট। ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাচ্ছি। এটা অবশ্য আমি একটা সহজ একটা ম্যাথ দিয়ে আজকে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা শেখাবো। এ পার্সন হ্যাজ, আমার 100, আমার একজন মানুষের 1 লাখ টাকা আছে। ইফ হি পুট দিস মানি অন ইয়ার ডিপোজিট, 1 বছর যদি ডিপোজিট রাখে 5% ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, আর যদি সে বিজনেসে খাটায়, প্রফেশনাল কোর্সে যদি সে ইউজ করে, সে যদি সিএফএ পড়ে আমার মতো, অথবা সিএ করে, তাইলে সে করতে পারে। তাহলে ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট হি উইল আর্ন ফ্রম দ্য টার্ম ডিপোজিট। আমি 1 বছরের জন্য ইন্টারেস্ট কত আর্ন করবো, এই নাম্বার আমি ক্যালকুলেট করবো। তারপর হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করবো। সো প্রথমে বলছে আমার ইন্টারেস্ট কত আর্ন করবো 5% হারে। আমার ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু 0.5। 1 বছরে আমি 5,000 টাকা আর্ন করবো 1 লাখের উপরে। খুব সিম্পল একটা ফর্মুলা। ইন্টারেস্টের ফর্মুলা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টু রেট ইন্টু টেনর। সো 1 বছর যদি রাখি, আমি 5,000 টাকা আর্ন করবো। তাহলে অপরচুনিটি কস্ট কি? আমি যদি ওই টাকা দিয়ে প্রফেশনাল কোর্স করি, তাহলে 5,000 টাকা হলো আমার অপরচুনিটি কস্ট। আমি ইন্টারেস্ট ফরগো করলাম। ঠিক আছে, সো এই 5,000 টাকা হলো আমার অপরচুনিটি কস্ট। আমি ইন্টারেস্ট আর্ন করতে পারলাম না। এখন আপনি বলবেন যে আপনার 1 লাখ টাকা পুরোটাই ইন্টারেস্ট, 1 লাখ টাকা ওইটাও তো অপরচুনিটি কস্ট। না, 1 লাখ টাকা অপরচুনিটি কস্ট না। 1 লাখ টাকার বিনিময়ে যদি আমি প্রফেশনাল কোর্স করতেছি, ওই কোর্স থেকে তো আমি বেনিফিট পাবো, রাইট? ওই কোর্স থেকে যেহেতু বেনিফিট পাবো, সো ওইটা আমার অপরচুনিটি কস্ট না। আমার অপরচুনিটি কস্ট হলো শুধু ইন্টারেস্ট পোর্শনটুকু। ঠিক আছে, আমরা কেস দিয়ে আমরা বিরতির আগে, আমরা এই মডিউলের শেষ পর্যায়ে চলে আসছি। তো বিরতির আগে আমরা কেসটা একটু শেষ করবো, তারপর আমরা বিরতিতে যাব। ফুডল্যান্ড বাংলাদেশ লিমিটেড প্রডিউস 2 ফুড আইটেম, ব্রেড এবং বাটার সে প্রডিউস করে। কোম্পানি হ্যাজ লিমিটেড ওয়ার্কার, লিমিটেড ওভেন এবং লিমিটেড র ম্যাটেরিয়াল আছে। বিকজ অফ দ্য স্কার্স রিসোর্স, ফুডল্যান্ড ক্যানট প্রডিউস আনলিমিটেড অ্যামাউন্ট অফ বোথ প্রোডাক্ট। The production manager prepared a production facility frontier showing different combination of the bread and butter. So আমার যেহেতু রিসোর্সগুলো লিমিটেড, আমার ওয়ার্কার লিমিটেড, লেবার ওভেন লিমিটেড, র মেটেরিয়াল লিমিটেড, সো আমি কি ব্রেড বেশি প্রডিউস করবো না বাটার বেশি প্রডিউস করবো? সো একটা প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ আঁকছে তার ম্যানেজার। অন দ্য কম্বিনেশন অফ পয়েন্ট এম এবং লাই অন প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ। এম পয়েন্টটা আমার কি করতেছে? প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভে বিলং করতেছে। শোয়িং ইফিশিয়েন্ট ইউজ অফ অল ওভেন এবং ওয়ার্কার। যেহেতু প্রোডাকশন ফ্যাসিলিটির ভিতরে যে পয়েন্টটা থাকবে ওইটা অবশ্যই ইফিশিয়েন্ট। অ্যানাদার কম্বিনেশন হলো পয়েন্ট এন লাইজ বিলো দ্য প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ভ বিকজ মেনি ওয়ার্কার রিমেন আইডল ডিউ টু দ্য টেম্পোরারি ইলেকট্রিসিটি শর্টেজ। দ্য সিও মাস্ট ডিসাইড বিটুইন 2 মেজর ইনভেস্টমেন্ট অপশন। আমি অপশন এ থাকবো না বি এ থাকবো। স্পেন্ড 30 লাখ অন নিউ বাটার প্রসেসিং মেশিন এবং পুট সেম 30 লাখ ব্যাংক ডিপোজিটে আমি যদি 6% ইন্টারেস্টে রাখি। ঠিক আছে, তাহলে অনেক কিছু আমি এখানে ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, আমার ডিসিশন কিন্তু দেয় নাই, আমাকে বলছে আরও ইনফরমেশন দিছে। অ্যাট দ্য সেম টাইম ফুডল্যান্ড ফেস পলিসি ডিবেট। পলিসি ডিবেট কি? মার্কেটিং টিম বলতেছে ইফ দ্য প্রাইস অফ বাটার রাইস ডিমান্ড উইল ফল। এটা আমার নর্মেটিভ ইকোনমি নর্মেটিভ স্ট্যান্ডপয়েন্ট না আমার ওইটা আমার জানতে চাইছি। হ্যাঁ, নর্মেটিভ না আমার পজিটিভ স্টেটমেন্ট। তো আমার যদি আমার প্রাইস হয় ডিমান্ড ফল করবে, এটা হলো পজিটিভ স্টেটমেন্ট, রাইট?
Public relation team say the government should control butter price to protect low income consumer. এটা opinion দিচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। সো opinion দিলে আমার নর্মেটিভ স্টেটমেন্ট। ওকে, the CEO also want to understand whether Bangladesh mixed economic system help the company balance market freedom with government regulation. So mixed economy আমাকে কিভাবে হেল্প করতেছে সিইও জানতে চাইছে। সো এই হলো আমার সিনারিও, আমাকে অনেকগুলো কোশ্চেন করবে। প্রথম হলো আইডেন্টিফাই হুইচ অফ দ্য টু স্টেটমেন্ট আর পজিটিভ আর নর্মেটিভ। সো আমার প্রথমটা যেহেতু বলছে প্রাইস যদি রাইজ করে আমার ডিমান্ড ফল করবে, এটা হলো আমার পজিটিভ স্টেটমেন্ট। আর পাবলিক রিলেশন টিম যেটা বলছে যে গভর্নমেন্ট শুড মানে হলো ওপিনিয়ন দিছে, সো এটা হলো নর্মেটিভ স্টেটমেন্ট। তাহলে আমরা 1 নম্বর অ্যান্সার পাইলাম না? পারবো না আমরা এরকম কোশ্চেন আসলে? তারপরে বলতেছে ইউজিং দ্য প্রোডাকশন পসিবিলিটি সিচুয়েশন পয়েন্ট এম এবং এন এক্সপ্লেন ফেজিবিলিটি এবং এফিসিয়েন্সি। তো এম এ কি বলা হয়েছিল? এম এ বলা হয়েছিল ওয়ান কম্বিনেশন অফ পয়েন্ট এম লাইজ অন দ্য প্রোডাকশন ফেসিলিটি কার্ভ। অন দ্য যখন থাকে এটা হলো ইফিসিয়েন্ট হবে আমার, শোয়িং ইফিসিয়েন্সি। ঠিক আছে, আর আমার এটাই হলো আমার বিলো দ্য প্রোডাকশন ফেসিলিটি কার্ভ, এটা হলো ইনএফিসিয়েন্সি। সো 2 নম্বর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, 2 নম্বর অ্যান্সার কি বলছে? পয়েন্ট এন ইনসাইড দ্য প্রোডাকশন ফেসিলিটি ইজ এ ফেজিবল বাট নট ইফিসিয়েন্ট, বাট এমটা হলো আমার কি ফেজিবল এবং ইফিসিয়েন্ট। তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি এগুলোই আসে না এখানে, এতক্ষণ আমরা যা পড়ছি ওইগুলো কিন্তু এখানে আসছে।